আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তিচ্ছু শিক্ষার্থী। হাজী দানেশ এবং কুমিল্লা ইউনিভার্সিটির জন্য কেমিস্ট্রি ম্যারাথনের শিওর শটের পার্ট 2তে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পার্টের 5টা চ্যাপ্টার অর্থাৎ শর্ট সিলেবাস ও শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার সবগুলা কভার করব। এই 5টা চ্যাপ্টারের যেই জিনিসগুলো আসার মতো একদম পরীক্ষায় বিগত বছরেও আসছে এবং এগুলো আসার চান্স অনেক বেশি, এবং যা যা কনসেপ্ট ক্লিয়ার করলে তুমি পরীক্ষার প্রশ্নে অ্যান্সার করতে পারবা সব কিছুই করাই দিব এবং খুবই অল্প সময়ের ক্লাস হবে। এই অল্প সময়ে ইনশাল্লাহ অনেক বেশি একটা আউটপুট নিয়ে তুমি যেতে পারবা। খুব অল্প সময়ের মধ্যে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে জিস্ট যে জিনিসগুলো যে বেসিকগুলো জানা দরকার সেগুলো সহ আমরা প্রশ্ন সলভ করব, যে এটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইনশাল্লাহ পুরা ক্লাস শেষে তুমি একটা ভালো ফিডব্যাক পাবা। তো আমরা শুরু করব পরিবেশ রসায়ন দিয়ে, দেন পর্যায়ক্রমে অর্গানিক দিয়ে শেষ করব, বুঝছো? অর্থাৎ সবগুলা সহজ চ্যাপ্টার শেষ করার পরে দেন অর্গানিক করব। তো এই কথাবার্তা। তো একটু কথা বলি, তোমরা যারা আমার ক্লাস অলরেডি দেখছো, আমার সঙ্গে তোমরা যদি চাও ডেডিকেটেডলি গুচ্ছের প্রোগ্রামে যুক্ত হবা, তাহলে 0131715723 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। তোমাদেরকে বিস্তারিত জানাই দেওয়া হবে। এবং কেউ যদি মনে করো যে কোনো কিছু জানার দরকার নেই, ভাইয়ের ওপর ভরসা রেখে আমি ডিরেক্ট ভর্তি হয়ে যাব, তাহলে আমরা ভাইয়া একটু কথা জাস্ট বলি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং তোমাদের সুবিধার্থে আমি বায়োলজিটাও করাই দিব। তো এই 4টা বই আমি কি করব ভাইয়া, মেনলি তোমাদেরকে করাই দিব। এবং আমাদের কোর্স ফি ছিল 500 টাকা, কিন্তু সবার কথা বিবেচনা করে যেটা আমি রাখছি 299 টাকা, অর্থাৎ ডিসকাউন্ট প্রাইস। চাইলে যুক্ত হয়ে যেতে পারো, ইনশাল্লাহ 299 টাকা তোমার লাইফের বেস্ট ইনভেস্টমেন্ট হবে। এই নাম্বারে ভাইয়া হোয়াটসঅ্যাপ আছে এবং এই নাম্বারে বিকাশ এবং নগদ আছে। বিকাশ এবং নগদে টাকা পাঠায় তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে প্রাইভেট গ্রুপে যুক্ত করাই দেওয়া হবে। অলরেডি আমাদের সঙ্গে অনেকে যুক্ত হয়ে গেছে এবং বিশেষ করে যারা হাজী দানেশ এবং কুমিল্লা ইউনিভার্সিটির প্রোগ্রামে ছিল আমাদের সঙ্গে, তারা সবাই ইনশাল্লাহ যুক্ত হয়েছে কয়েকজন এবং আরও যুক্ত হবে। এবং আমাদের সঙ্গে নিত্য নতুন প্রতিদিনই দেখা যাচ্ছে কেউ না কেউ যুক্ত হচ্ছে। তো এই জন্য তুমিও চাইলে যুক্ত হতে পারো, ইনশাল্লাহ তোমার লাইফের একটা বেস্ট ইনভেস্টমেন্ট হবে। আমি আমার সর্বোচ্চটা দিব তোমাদের জন্য, তোমাদের জাস্ট কাজ 2টা মাস পরিশ্রম করা। ইতিমধ্যে তোমরা অনেক ধাক্কা খাইছো, সামনে যদি এই পরীক্ষাটা ভালো না দিতে পারো, পুরো একটা বছর ধরে তোমরা যেই পেইনটা খাবা, অর্থাৎ যারা অ্যাডমিশনের আশা ভরসা নিয়ে এতদিন ধরে পরিশ্রমটা করতেছো, আমাদের হাতে কিন্তু এখন শেষ ভরসা গুচ্ছ। তাই কোনোভাবে হেলাফেলা করা যাবে না। যদি চাও সিরিয়াসলি একটা প্রিপারেশন নিবা, খুব ভালোভাবে পরিশ্রম করার মেন্টালিটি আছে, আমি যে সমস্ত কাজ দেবো সব কিছু করতে পারবো, তাইলে অবশ্যই যুক্ত হবা ইনশাল্লাহ। একদম বেসিক থেকে শুরু করে এই যে 3টা সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এগুলার ভাইয়া A to Z শেষ করাই দেওয়া হবে। যা যা লাগে শর্ট সিলেবাস এবং শর্ট সিলেবাসের বাইরে যা যা লাগে সব করাই দেবো। এবং বায়োলজিটাও আমি 3টা বা 4টা ক্লাসের মাধ্যমে ইন ডিটেলসে সব শেষ করাই দেবো। তো এই কথাবার্তা। তো চলো, অনেক কথাবার্তা বললাম, আমরা এখন পরিবেশ রসায়ন দিয়ে আমাদের ক্লাসটা শুরু করতেছি। তো পরিবেশ রসায়ন বা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি এই চ্যাপ্টার থেকে মূলত সহজ সহজ এমসিকিউ আসে। তো আমি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সিলেক্ট করছি, যেহেতু একদম পরীক্ষার আগের মুহূর্ত, এই মুহূর্তে আমাদের খুব বেশি জিনিসপত্র পড়া ঠিক হবে না। একদম সিলেক্টিভ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেগুলো পরীক্ষায় বিগত বছরে হাজী দানেশ এবং কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছে এবং যেগুলা ভাইয়া তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবং এই কনসেপ্টগুলো ক্লিয়ার করলে মোটামুটি তুমি পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারবা। সেই ধরনের এমসিকিউগুলো সলভ করব। দেখো, আমাদের প্রথম এমসিকিউ বলছে, একটি পরীক্ষা কক্ষের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 20 মিটার, 10 মিটার এবং 5 মিটার। পরীক্ষা কক্ষটিতে কত কিলোগ্রাম বাতাস আছে? বাতাসের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস এবং আণবিক ভর 29। আচ্ছা, আমার থেকে চাইছে কি ভাইয়া, দেখো যে কক্ষটিতে কত কিলোগ্রাম বাতাস আছে, তার মানে এম এর মান চাইছে। আমরা কি জানি বলো তো? আমরা জানি রো ইকুয়াল এম বাই ভি। তার মানে এম মানে কি ভাইয়া? রো ইন্টু ভি, অর্থাৎ আমি বলতে পারবো রো ইন্টু ভি। মনে রাখবা বাতাসের ঘনত্ব হবে ভাইয়া 1.25। কত? বাতাসের ঘনত্ব 1.25 মনে থাকবে। তাহলে বাতাসের ঘনত্ব 1.25, আশা করি মনে থাকবে। এইবার দেখো, আমাদের লাগবে কি? ইন্টু ভি। ভি মানে কি বলো? আয়তন। আয়তন মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এখানে দৈর্ঘ্য কত? 20, ইন্টু প্রস্থ কত? প্রস্থ 10, ইন্টু উচ্চতা কত? উচ্চতা 5। তাইলে এইখান থেকে ভাইয়া তুমি একটু ক্যালকুলেশন করো। এইখানে তো আমরা বলতে পারি 20 গুণ 10 মানে কত? 20 গুণ 10 মানে ভাইয়া 200। 200 গুণ 5 মানে কত? 1000। 1000 গুণ 1.25 ক্যালকুলেশন করে দেখো 1176.5
50 কেজি এরকম হবে, অর্থাৎ ডি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আসতেছে 1176.50 কেজি। আশা করি আমরা ক্লিয়ার। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে। বলছে কোনটা লুইস ক্ষারক। তো আমাদের লুইস ক্ষারক কোনটা, লুইস অ্যাসিড কোনটা, এটা সম্পর্কে একটা ধারণা থাকা লাগবে। মনে রাখবা লন পেয়ার যে অ্যাকসেপ্ট করতে পারে সে হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাসিড। এবং এই যে এইখানে দেখো AlCl3, FeCl3, BF3 এরা হচ্ছে আমাদের ভাইয়া লন পেয়ার কি করে, অ্যাকসেপ্ট করে, দ্যাটস ওয়াই এগুলা কি লুইস অ্যাসিড, মনে থাকবে। আর এই যে এগুলা এরা হচ্ছে লন পেয়ার কি করে, ডোনেট করে, এরা হচ্ছে ডোনেট করে দ্যাটস ওয়াই এরা হবে লুইস ক্ষার, লুইস বেস বা লুইস ক্ষার। বুঝতে পারছি? তাইলে এখানে বি নাম্বারটা কি করবে ভাইয়া, আমাদের লন পেয়ার অ্যাকসেপ্ট করবে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে, আচ্ছা সরি, বি নাম্বারটা হচ্ছে লন পেয়ার কি করবে, ডোনেট করবে, দ্যাটস ওয়াই এটা কি, এটা হচ্ছে লুইস বেস। বাকি যে জিনিসগুলো আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে লন পেয়ার অ্যাকসেপ্ট করে, দ্যাটস ওয়াই এগুলো হচ্ছে অ্যাসিড। তার মানে শুধুমাত্র বি নাম্বারটা হচ্ছে লুইস ক্ষারক। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এরপরে দেখো জলাশয়ের পানির পিএইচ এর মান কত হলে, কত এর নিচে হলে জলজ উদ্ভিদ এবং মাছ মারা যায়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভাইয়া 3, অর্থাৎ পিএইচ এর মান 3 এর নিচে হলে তীব্র অ্যাসিড হয়ে যায়, যখন ভাইয়া জলজ উদ্ভিদ এবং মাছ কি হয়, মারা যায়। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। পরের প্রশ্ন দেখো, ফটোকেমিক্যাল স্মোক তৈরিতে কোন বায়ুদূষক ভূমিকা রাখে না। মনে রাখবা ফটোকেমিক্যাল স্মোক তৈরিতে সিএফসি ভূমিকা রাখে না, এই যে O3 তারপর হচ্ছে এগুলা সবগুলা কি রাখে ভাইয়া, ভূমিকা রাখে। তার মানে শুধুমাত্র সিএফসি ফটোকেমিক্যাল স্মোক তৈরিতে ভূমিকা রাখে না। আশা করি ক্লিয়ার। পরের প্রশ্ন দেখো, বলছে বোতল গ্যাস বা এলপি গ্যাসের সিলিন্ডারে কি থাকে। মনে রাখবা বোতল গ্যাস বা এলপি গ্যাসের সিলিন্ডারে প্রোপেন ও বিউটেন থাকে, মনে থাকবে? আশা করি মনে থাকবে। দেখো পরের প্রশ্ন, হুয়ের সুপারিশ অনুযায়ী পিপিএম এককে আর্সেনিকের সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা কত। মনে রাখবা আর্সেনিকের সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা হুয়ের সুপারিশ অনুযায়ী সেটা হচ্ছে 0.05 ppm, এর বেশি না, অর্থাৎ 0.05 ppm। দেখো হাজি দানেশ আসছে, বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। এরপর দেখো গাড়ির কালো ধোঁয়ার উপস্থিতিতে কি বলছে, বিষাক্ত গ্যাস কোনটা, অর্থাৎ কার্বন মনোঅক্সাইড। গাড়ির কালো ধোঁয়ায় কি সৃষ্টি হয় ভাইয়া, কার্বন মনোঅক্সাইড সৃষ্টি হয়। বোঝা গেছে? পরের প্রশ্ন দেখো, কক্ষ তাপমাত্রায় N2 এর একটি অণুর গতিশক্তি কত আর্ক এটা যাইতে চাইছে। আমরা কি জানি, আমরা জানি গতিশক্তি E = 3/2 nRT। এখন আমার থেকে যেহেতু ভাইয়া চাইছে কি একটা অণুর গতিশক্তি, আমরা তো ছোট হাতের n = লিখতে পারি অণুর সংখ্যা ডিভাইডেড বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো বা অ্যাভোগাড্রো সংখ্যা, কিন্তু যেহেতু ভাইয়া আর্গে চাইছে এই ক্ষেত্রে আর এর মান হচ্ছে 8.314 × 10⁻⁷। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি, কারণ 1 জুল = 10⁻⁷ আর্গ। ইন্টু কত ভাইয়া, তাপমাত্রা। এখানে বলছে কক্ষ তাপমাত্রা মানে 25 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে ক্যালভিনে নিলে হবে 298 কেলভিন। তাহলে 3/2 আমাদের এইখানে এন এর মান হবে 1 ডিভাইডেড বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো মানে 6.023 × 10⁻⁷ কত ভাইয়া 23 ইন্টু এই যে এটা যদি আমরা হিসাব নিকাশ করি অর্থাৎ 8.314 × 10⁻⁷ ইন্টু 298। তো এত বড় ক্যালকুলেশন নর্মালি পরীক্ষার হলে দিবে না। তো মোটামুটি এই অপশনে দেখো যে অপশনগুলো আছে এই প্রশ্নে আর কি, তো একটাতেও নাই আর কি। তুমি ক্যালকুলেশন করে দেখো ই নাম্বারটা অর্থাৎ ব্ল্যাঙ্ক অ্যান্সার হবে, কোনো অপশনের সাথে মিলবে না। কিন্তু এই ধরনের ক্যালকুলেশন পরীক্ষার হলে আসবে না, আমি তাও শিখাই রাখলাম কেন, পরীক্ষায় আসলে যেন পারি। দেখো বলছে 32 কেলভিন তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের বেগ কত। এখানে অক্সিজেন গ্যাসের বেগ বলতে কি বুঝাইছে, সিআরএমএস বেগ। আমরা জানি সিআরএমএস বেগ বা বর্গমূল গড় বর্গবেগ বেগ সেটা সমান 3RT/m। এখন বলে এখানে আমরা বলতে পারি √3 × r × t কি বলছে 32 কেলভিন তাপমাত্রায়, তার মানে এটা হচ্ছে 32 ডিভাইডেড বাই m। বলতো অক্সিজেন গ্যাস এটা অ্যাকচুয়ালি কি থাকে, O2 আকারে থাকে, তাহলে O2 এর ভাই আণবিক ভর কত 32, 32 কাটাকাটি আমরা পাচ্ছি √3r। তার মানে আমরা বলতে পারবো এই ক্ষেত্রে ভাইয়া অক্সিজেন গ্যাসের বেগ কত √3r, অর্থাৎ ডি নাম্বার। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এরপরে দেখো বলছে 14 গ্রাম N2 গ্যাসের জন্য নিচের কোনটি আদর্শ গ্যাস সমীকরণ। আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণ PV = nRT। এখন আমাকে এখানে বলছে 14 গ্রাম N2 গ্যাস, তো আমরা জানি PV =
কি ডাব্লু বাই এম, যেহেতু বলা আছে 14, তাহলে 14 বাই এম, N2 এর ক্ষেত্রে এম এর মান কত 28 ইন্টু আর ইন্টু টি। তাইলে বলো এখানে আমরা কি লিখতে পারি, পিভি সমান সমান 14 আর 28 কাটাকাটি, তাহলে 1/2 ইন্টু আর টি, অর্থাৎ পিভি সমান সমান হাফ ইন্টু আর টি, হাফ ইন্টু আর টি, বা যেটাকে আমরা বলতে পারি RT/2, অর্থাৎ বি নম্বরটা অ্যান্সার। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছি। পরের প্রশ্ন দেখো, আদর্শ গ্যাস আচরণ থেকে বিচ্যুতির সঠিক ক্রম কোনটা? এই বিচ্যুতির কথা যদি বলে, আমরা সবার প্রথম যেটাকে প্রায়োরিটি দিব সেটা হচ্ছে পোলারিটি, তারপর আণবিক ভর, তারপর 2 অণু, তারপর 1 অণু। এইখানে ভাইয়া NH3 কি আছে ভাইয়া, পোলারিটি আছে, দ্যাটস ওয়াই আমরা এটাকে আগে প্রায়োরিটি দিলাম, তারপরে আমরা আণবিক ভরকে প্রায়োরিটি দিব। দেখো 44, এটা হচ্ছে 28, এটা হচ্ছে 2। তো এইখানে আমি দেখতেছি এটা 44, এটা 28, তারপরে কি এটা 2, অর্থাৎ এটার ক্ষেত্রে কি আণবিক ভর বেশি, আর এই দুইটা যেহেতু 2 অণু, তাই 2 অণুর মধ্যে যার আণবিক ভর বেশি সেটা হবে আগে, অর্থাৎ আমাদের বিচ্যুতির সঠিক ক্রম হবে এ নম্বরটা অ্যান্সার, এ নম্বরটা অ্যান্সার। বুঝতে পারছি? তাহলে প্রথমে পোলারিটি, দেন আণবিক ভর, তারপর 2 অণু, তারপর 1 অণু। আমাদের পরের প্রশ্ন, সুপার ক্রিটিক্যাল কার্বন ডাই অক্সাইড হওয়ার জন্য কোন সত্যটা প্রযোজ্য? মনে রাখবা, সুপার ক্রিটিক্যাল কার্বন ডাই অক্সাইড হওয়ার জন্য আমাদের তাপমাত্রা প্রয়োজন 31.25 ডিগ্রি সেলসিয়াস আর 72.9 অ্যাটমসফিয়ার চাপ প্রয়োজন। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। আমাদের পরের প্রশ্ন বলছে নিচের কোনটি লুইস অ্যাসিড? তো আমরা দেখছি না শুরুতেই, লুইস অ্যাসিড কারা? যারা লন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারে। তো BF3 এটা লন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারে। আমাদের পরের প্রশ্ন দেখো, বলছে 64 গ্রাম অক্সিজেন একটি আবদ্ধ পাত্রে 600 কেলভিন তাপমাত্রায় 2 অ্যাটমসফিয়ার চাপ তৈরি করে। ওই পাত্রে 56 গ্রাম নাইট্রোজেন গ্যাসে কত তাপমাত্রায় রাখলে একই চাপ তৈরি হবে? একই চাপ তৈরি হবে। আমরা জানি পিভি ইকুয়াল কি এনআরটি, যেহেতু ভাইয়া বলছে একই চাপ, তার মানে কি পি কনস্ট্যান্ট। এখানে দেখো ভি নিয়ে কোনো কথাবার্তা বলা নাই, তার মানে পিভি পুরো টার্মটাই কনস্ট্যান্ট, এই পাশে আরও কনস্ট্যান্ট, তার মানে আমরা বলতে পারবো এনটি ইকুয়াল কনস্ট্যান্ট কে। তাইলে অতএব বলা যায় N1T1 ইকুয়াল N2T2। এখন বলো N1 মানে W1 বাই কত M1 ইন্টু T1 ইকুয়াল W2 বাই M2 ইন্টু T2। এখন আমাকে বের করা লাগবে অ্যাকচুয়ালি কি T2। তাইলে বলো আমরা W2 এর মান কত লিখতে পারি? এই যে বলা আছে 56 গ্রাম, তাহলে 56 বাই M2 অর্থাৎ নাইট্রোজেন গ্যাস মানে 28 ইন্টু T2। তারপরে এখানে দেখো W1টা অ্যাকচুয়ালি কত 64, M1 এর মান কত, অক্সিজেন গ্যাস যেহেতু 32 ইন্টু T1 এর মান কত এখানে 600 কেলভিন। তাহলে এখান থেকে আমরা যদি কাটাকাটি করে আসে 2, এখান থেকে এটা কাটাকাটি করলে আসে 2, তার মানে এই 2 কাটাকাটি, অতএব বলা যায় T2 সমান সমান 600 কেলভিন। T2 সমান সমান কি ভাইয়া 600 কেলভিন, অর্থাৎ আমাদের সি নাম্বারটা অ্যান্সার। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। তো মোটামুটি এই হচ্ছে আমাদের 14টা প্রশ্ন পরিবেশ রসায়নের। এগুলো আমার কাছে মনে হয়েছে খুবই গুরুত্বপূর্ণ, এগুলোর মধ্য থেকে দেখবা চলে আসছে। এবং এই যে কিছু কনসেপ্ট শিখাইলাম, কোনটা লুইস অ্যাসিড, কোনটা লুইস ক্ষার, কখন বিচ্যুতির ক্রম দেখা যায়, কখন CRMS বেগ কীভাবে বের করে, তারপরে আমরা এই যে এই ধরনের ম্যাথ যে শিখতেছি পিভি ইকুয়াল এনআরটি দিয়ে, এই ধরনের কনসেপ্ট যদি মোটামুটি শিখতে পারো, অলমোস্ট আমাদের 70% থেকে 80% প্রশ্ন এখান থেকেই কভার হয়ে যাবে। তো পরিমাণগত রসায়ন এই চ্যাপ্টারের শুরুতে দেখে আমরা কি আছে, এখানে বলা আছে কোনো এনও তো পরিমাণগত রসায়ন এই চ্যাপ্টারের শুরুতে কি আছে আমরা দেখি। বলছে কোনো NaOH দ্রবণের ঘনমাত্রা 200 ppm হলে তার শতকরা কত হবে? তো এইখানে আমাদের একটা দ্রবণের ঘনমাত্রা দেওয়া আছে, দিয়ে আমাকে বলছে শতকরাতে এটাকে নিতে। তো আমরা জানি ppm সমান সমান x ইন্টু 10⁴। যেহেতু ভাই আমাকে শতকরায় বের করতে বলছে, দ্যাট মিনস x এর মান বের করতে বলছে, অতএব আমি এখান থেকে কি লিখতে পারি বলো? লিখতে পারি x ইকুয়াল ppm ডিভাইডেড বাই কত বলো তো 10⁴। এখন নর্মালি চিন্তা করো যে এটা তো আমরা বুঝতে পারলাম যে এই জিনিসটা লেখা যায়। ppm এর মান কত দেওয়া আছে দেখো এখানে 200, তাহলে অতএব 200 ডিভাইডেড বাই 10⁴ মানে একের পরে কয়টা শূন্য বলো? 4টা। এইটা এটা কাটাকাটি, এটা কাটাকাটি, তার মানে আমরা এখান থেকে পাচ্ছি 2 ইন্টু 100, যেহেতু নিচে ভাগ আকারে আছে এটাকে লেখা যায় 10⁻²। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার।
এখন এটা কি ভাই অ্যাকচুয়ালি পার্সেন্ট। এখন বলো 10⁻²² যদি 2 এর সাথে গুণ হয় কি হবে 0.02%। অর্থাৎ এটা দেখো কয় নম্বর অপশনে আছে, এটা আছে বি নম্বর অপশনে। বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। যেহেতু ভাইয়া দ্রবণের পিপিএম দেওয়া আছে, তো আমরা জানি পিপিএম ইকুয়াল x ইন্টু 10⁴। এখান থেকে জাস্ট x এর মানটা বের করতে হবে, খুবই ইজি ম্যাথ। আমাদের পরের প্রশ্ন দেখো কি বলছে, 10% Na2CO3 দ্রবণের ঘনমাত্রা নর্মালিটিতে কত। নর্মালিটিতে নিতে বলছে, তো আমরা আগে মোলারিটিতে নিই। আমরা জানি যখন পার্সেন্টেজে দেওয়া থাকে তখন মোলারিটি S ইকুয়াল 10x/m, তাহলে 10 ইন্টু এক্স এর মান কত অ্যাকচুয়ালি বলো 10/m, অর্থাৎ m এখানে কত Na2CO3, এখানে Na2 অর্থাৎ কত 23×46 যোগ কার্বনের 12 যোগ অক্সিজেনের কত ভাইয়া 48। দ্যাট মিনস এখান থেকে আসে মোটামুটি 60×46 106। তার মানে আমরা 100কে 106 দ্বারা ভাগ দিচ্ছি, এটা মোটামুটি 0.94 সামথিং বা 0.94। তো এটা একটু মনে রাখবা, কারণ এই প্রশ্নটা খুবই আসে যে 10% Na2CO3 এর ঘনমাত্রা কত, তাহলে কত 0.94। এটা কি ভাইয়া মোলারিটিতে, তাই বড় হাতের এম দিলাম। এখন আমরা জানি নর্মালিটি n ইকুয়াল কি S ইন্টু ই, অর্থাৎ আমরা এস এর মান অলরেডি পাইছি 0.94 ইন্টু আমাদের বলো তো এইখানে ই এর মান কত, অর্থাৎ তুল্য সংখ্যা হবে 2, তাহলে এটার সাথে যদি 2 গুণ করো ভাইয়া মোটামুটি 1.88 আসে, 1.88 নর্মাল। অর্থাৎ তুল্য সংখ্যা 2 দ্বারা যদি আমি এসকে গুণ করি 1.88 নর্মাল আসে। দেখো তো এটা কয় নম্বর অপশনে আছে, আচ্ছা এই যেটা আছে ডি নম্বর অপশনে, অতএব ডি হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। পরের প্রশ্ন, 250 ml 0.1 মোলার Na2CO3 দ্রবণ প্রস্তুতিতে কত গ্রাম Na2CO3 দরকার। তো আমরা জানি W ইকুয়াল টু কি SVM ডিভাইডেড বাই 1000। এখন দেখো আমাদেরকে বলছে কত গ্রাম এত দরকার, তাইলে আমরা W এর মান বের করব। দেখো S এর মান কত দেওয়া আছে, এখানে S এর মান দেওয়া আছে 0.1 ইন্টু ভি এর মান দেখো কত 250, তার মানে 250তে আমরা নিলাম ইন্টু এম এর মান কত ভাইয়া, এম এর মান দেখো এটার আমরা জানি 106, কেবলই দেখে আসছি, ডিভাইডেড বাই কত ভাইয়া 1000। কেন 1000 নিছি বলো তো, এটা অ্যাকচুয়ালি আমাদের মিলিলিটারে নেওয়ার কারণে নিচে 1000 দ্বারা ভাগ করা হয়েছে, দ্যাটস আমরা এটা ডাইরেক্ট বসায় দিতে পারবো। বোঝা গেছে। এবার দেখো কাটাকাটি করি, কাটলাম 25 দিয়ে যদি 100কে কাটি নিচে থাকে 4, তাহলে বলো 106 ইন্টু 0.1 মানে এটা কত 10.6 ডিভাইডেড বাই 4, তাহলে 2 পয়েন্ট সামথিং আসবে। তো আমরা এখান থেকে বুঝতে পারতেছি 2 পয়েন্ট সামথিং অ্যান্সার আছে শুধুমাত্র গ নাম্বারে, অর্থাৎ গ হচ্ছে অ্যান্সার। কত আসছে 2.65। ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। পরের প্রশ্ন, 5% কাস্টিক সোডা দ্রবণের 40 ml হাইড্রোক্লোরিক অ্যাসিডের 50 ml কে পূর্ণ প্রশমিত করে অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা কত। তো এইখানে ভাই আমরা জানি কি S1V1 ইকুয়াল কি S2V2। আমাদের দেখো এটা কি দেওয়া আছে V2 দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে V1 দেওয়া আছে। আমরা S1 বের করি 10 গুণ 5 ডিভাইডেড বাই কাস্টিক সোডা। কাস্টিক সোডা মানে কি বলতো সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 40। তার মানে আমরা বলতে পারবো 10 গুণ 5 ডিভাইডেড বাই 40 ইন্টু আমাদের ভাইয়া V1 এর মান 40 ইকুয়াল S2 এর মান কত বলো, S2 এর মান বের করতে হবে ইন্টু V2 এর মান 50। এই দেখো 40 40 কাটাকাটি, এই 50 আর 5 10 50 কাটাকাটি, তাহলে S2 ইকুয়াল কত আসে 1 মোলার, অর্থাৎ 1 মোলার। দেখো তো 1 মোলার কয় নম্বর অপশনে আছে, 1 মোলার আছে ডি নম্বর অপশনে, অতএব ডি হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার, আশা করি আমরা ক্লিয়ার। পরের প্রশ্ন, 500 ml 0.5 মোলার NaOH দ্রবণ হতে সেন্টিমোলার দ্রবণ তৈরি করতে কি পরিমাণ পানির প্রয়োজন। তো আমরা এখানে দেখো ফর্মুলা লিখে রাখছি S1V1 ইকুয়াল S2V2, তাইলে আমাদের দেখো এখানে V1 দেওয়া আছে, আমাদের S1 দেওয়া আছে, ভালো কথা। সেন্টিমোলার দ্রবণ তৈরি করতে বলছে, অর্থাৎ S2 এর মান কত, আমরা জানি সেন্টিমোলার মানে হচ্ছে ভাইয়া 0.01 মোলার। তাইলে বলো আমরা জাস্ট কি করব, এইখানে আমাদের এটা S1 এর মান যেহেতু 0.5 আমরা লিখতে পারি হাফ ইন্টু V1 মানে 500 ইকুয়াল S2 0.01 কে লেখা যায় 1 × 10⁻² ইন্টু V2।
আমরা কি বের করব বলো, V2। তাহলে V2 সমান সমান এখানে কাটাকাটি করলে হয় 250 ডিভাইডেড বাই 10⁻²। এটা ভাই উপরে উঠে যাবে, তার মানে 250 গুণ 100, দ্যাট মিনস আমরা পাবো 2 5 3টা 0, অর্থাৎ এটা কত বলো, 25,000 ml। এখন 25,000 ml আমরা পাইছি। তাইলে বলো আমাদের কি পরিমাণ পানির প্রয়োজন? আগে ছিল 500 ml, এখন 25,000 ml লাগবে। তার মানে 25,000 ml থেকে আমাদের প্রিভিয়াস 500 mlটা কি করতে হবে ভাইয়া, বিয়োগ দিতে হবে। বিয়োগ দিলে আমরা পাবো 24,500 ml। অতএব 24,500 ml হবে অ্যান্সার। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি বলছে। CrH2O4 Cl2Br এ Cr এর জারণ মান কত? অর্থাৎ ক্রোমিয়ামের জারণ মান জানতে চাইছে। তো এখানে আমরা ক্রোমিয়ামের জারণ মানকে ধরলাম x। দেখো H2O এটা কি একটা যৌগ, এর হচ্ছে জারণ মান হবে 0 × 4 প্লাস 2 × Cl এর জারণ মান -1। এখানে দেখো ইনটু কি আছে ভাইয়া, ব্রোমিন। তাহলে ব্রোমিনের জন্য আমরা বলতে পারি এর জারণ মান -1 ইকুয়াল 0। তার মানে আমাদের আসতেছে x - 2 - 1 ইকুয়াল 0, অতএব x ইকুয়াল 3। তার মানে আমরা বলতে পারবো ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে 3, অর্থাৎ বি নাম্বারটা অ্যান্সার। বুঝতে পারছি? এখানে ব্রোমিনের জারণ মান কত, -1। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। পরের প্রশ্ন, নিচের কোনটি অসামঞ্জস্য বিক্রিয়া? অসামঞ্জস্য বিক্রিয়া মানে যেই বিক্রিয়া একই সাথে জারণ ও বিজারণ ঘটে সেটাই অসামঞ্জস্য বিক্রিয়া। এখানে ডি নম্বরটা একটা অসামঞ্জস্য বিক্রিয়া, কারণ দেখো এইখানে আমাদের এটার জারণ মান 1, এটার জারণ মান 1, এই জারণ মান 1 থেকে এখানে বেড়ে গিয়ে হয়েছে 2, অর্থাৎ জারণ মান বাড়ছে। আবার এখানে 1 থেকে হয়েছে 0, অর্থাৎ কমছে। তার মানে একই সাথে জারণ এবং বিজারণ ঘটছে। দ্যাটস ওয়াই এই বিক্রিয়াটাকে বলা হয় অসামঞ্জস্য বিক্রিয়া। মনে থাকবে? আশা করি মনে থাকবে। আশা করি মনে থাকবে। তো চলো আমাদের পরের প্রশ্ন। 2 অণু কপার সালফেট CuSO4 প্লাস 4 অণু Ki থেকে উৎপন্ন হচ্ছে Cu2I2 প্লাস I2 প্লাস 2 অণু K2SO4। এই বিক্রিয়ায় কি ঘটনা ঘটছে সেটা বের করতে বলছে। তো এই বিক্রিয়ায় ভাই I2 জারিত হয়েছে। I2 জারিত হওয়া মানে কি বলতো? জারিত হওয়া মানে অ্যাকচুয়ালি I2 এর জারণ ঘটছে। জারণ মানে কি? ইলেকট্রনের ছাড়ন। অর্থাৎ এইখানে দেখো তো কপারের 2+, এটা হচ্ছে 2-, এখানে 1+ আর হচ্ছে 1-। তাহলে এইখান থেকে দেখো আমাদের পটাশিয়ামের কি হয়েছে, 1 থেকে এখানে কত চলে আসছে, এখানে আসছে ভাইয়া 2+, কারণ কি দুইটা আছে। তো এইখানে দেখো এই বিক্রিয়াতে আমাদের তাইলে আয়োডিনের মান কত, এখানে জারণ মান -1। এইখানে অ্যাকচুয়ালি দেখো তো আয়োডিনের জারণ মান কত হয়েছে, I2 হয়েছে, অর্থাৎ এইখানে কত অ্যাকচুয়ালি 0। তার মানে -1 থেকে 0 হয়েছে, অর্থাৎ কি হয়েছে, বাড়ছে। বাড়া মানে কি করা, জারণ হয়েছে। জারণ হওয়া মানে জারিত হওয়া, অর্থাৎ I- জারিত হয়েছে। বোঝা গেছে? কারণ জারণ মান বাড়ছে, জারণ মান বাড়া মানে কি, জারিত হওয়া। আশা করি ক্লিয়ার। পরের প্রশ্ন, একটি তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষার এর টাইট্রেশনে নিম্নের কোন নির্দেশকটি উপযুক্ত? তীব্র অ্যাসিড আর মৃদু ক্ষারের টাইট্রেশন, তার মানে এই যে আমাদের যেই দ্রবণটা হবে সেটা কি, সেটা হবে অ্যাসিডিও। তো অ্যাসিডিওতে মনে রাখবা মিথাইল রেড আর মিথাইল অরেঞ্জটা হচ্ছে গ্রহণযোগ্য। আর আমাদের ক্ষারীয় যে মাধ্যম তখন কি ব্যবহার করা হয় ভাইয়া, ফেনফথলিন। তার মানে অ্যাসিডিওতে মিথাইল রেড এবং মিথাইল অরেঞ্জ ব্যবহার করা হয়। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আর যখন ভাইয়া ক্ষারীয় মাধ্যম হয় তখন কি ব্যবহার করি আমরা, ফেনফথলিন। আমাদের পরের প্রশ্ন, কোনটিতে সর্বোচ্চ সংখ্যক পরমাণু আছে? তো এগুলোর মধ্যে দেখতে হবে কোনটায় সর্বোচ্চ সংখ্যক পরমাণু আছে। তো আমাদের যেহেতু সর্বোচ্চ সংখ্যক পরমাণু বের করতে বলছে, মানে n এর মান দরকার, তাহলে আমরা লিখতে পারবো n = W গুণ Na ডিভাইডেড বাই m। তাইলে বলো তো এইখানে আমাদের নাম্বার অফ অ্যাভোগাড্রো কি সবার ক্ষেত্রে সেম, তার মানে শুধুমাত্র W/m এর উপর নির্ভর করে। তাহলে এইখানে দেখো তো কত হবে, 56/56 মানে 1। এখানে কত আসতেছে, এইখানে আমাদের ডাব্লুর মান 24 বাই আমাদের কার্বনের ভর কত 12, তার মানে 2 আসে। এখানে আসবে 27/27 মানে 1, আর এইখানে আসবে কত ভাইয়া 108/108 মানে 1। তাহলে বলো শুধুমাত্র কোনটার ক্ষেত্রে বেশি আসতেছে বলো, W/m এর মান বি নম্বরের ক্ষেত্রে। তাই বি এর কি আছে বলো, সর্বোচ্চ সংখ্যক পরমাণু আছে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। পরের প্রশ্ন,
ব্লু ভিট্রিয়ালে গ্লাস পানির শতকরা পরিমাণ কত? তো এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ব্লু ভিট্রিয়ালের সংকেত কত। এটা কিন্তু প্রায়বার আসে। তো এটা আমরা মুখস্থ রাখবো CuSO4 ইন্টু 5 অণু পানি। এইখান থেকে আমরা নর্মালি 5 অণু পানির ভর কত জানি, 5 গুণ একটা পানির ভর 18 ডিভাইডেড বাই এই টোটালটার যদি যোগফল করি তাহলে হচ্ছে 90 প্লাস এই যে কপারের 63 যোগ সালফারের 32 যোগ ওফারের হবে 64। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি ওভারঅল পাবো 36.08%। তো আমার মতে তোমরা পরীক্ষার হলে এইভাবে বের করাচ্ছে, এটা একটু মনে রাখবা। ব্লু ভিট্রিয়ালে গ্লাস পানির শতকরা পরিমাণ কত? 36.8%, 36.08%, 36.08%। তার মানে ব্লু ভিট্রিয়ালে গ্লাস পানির শতকরা পরিমাণ 36.08%। মনে থাকবে? আশা করি মনে থাকবে। পরের প্রশ্ন, K2Cr2O7 প্লাস FeSO4 প্লাস H2SO4 এখান থেকে তৈরি হয়েছে K2SO4 প্লাস Cr2SO43 প্লাস Fe2SO43 প্লাস H2O। বিক্রিয়াটিতে জারক ও বিজারকের মোল সংখ্যার অনুপাত কত? দেখো এইখানে আমাদের ক্রোমিয়ামের যদি জারণ সংখ্যা বের করি হবে +6। এইখানে গিয়ে ভাইয়া ক্রোমিয়ামের জারণ সংখ্যা হয়েছে কত? +3। তার মানে +6 থেকে সে হয়েছে +3-তে। তার মানে আমাদের একটার জন্য ভাইয়া কতটা? 3টা। তাইলে এখানে আছে অ্যাকচুয়ালি কত? 2টা। 2টার জন্য তুল্য সংখ্যা কত হবে বলো? তুল্য সংখ্যা হবে আমাদের 6। দ্যাট মিন্স আমরা বলতে পারবো এর তুল্য সংখ্যা 6 চলে যাবে এখানে, আর এর তুল্য সংখ্যা 1 চলে আসবে এখানে। দ্যাটস ওয়াই 1:6। অর্থাৎ আমাদের জারক ও বিজারকের মোল সংখ্যার অনুপাত হবে 1:6। আরেকবার একটু বুঝাই বলি, এইখানে আমি দেখতেছি ক্রোমিয়ামের জারণ সংখ্যা 6, এই পাশে গিয়ে হয়েছে কত? 3। তার মানে একটার জন্য ভাইয়া 3 করে হচ্ছে। তাহলে কয়টা আছে? 2টা। 2টার জন্য হবে 6। দ্যাট মিন্স ক্রোমিয়ামের এখানে জারণ সংখ্যা কত? 6। তো আমরা জানি আমাদের বিক্রিয়ার সমতা করার সময় কি করতে হয়? এরটা দিতে হয় এখানে, এরটা দিতে হয় এখানে। এর 1 এখানে চলে আসছে, এর 6 এখানে চলে গেছে। এখন বলো আমাদের জারক আর বিজারকের মোল সংখ্যার অনুপাত কত? 1 আর 6, তার মানে 1:6। আশা করি আমরা ক্লিয়ার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। পরের প্রশ্ন, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের অম্লীয় দ্রবণে হাইড্রোজেন পারঅক্সাইড যোগ করলে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যার কিরূপ পরিবর্তন ঘটে? তাহলে মনে রাখবা ম্যাঙ্গানিজের জারণ সংখ্যার +7 থেকে +2-তে যায়। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের অম্লীয় দ্রবণে হাইড্রোজেন পারঅক্সাইড যোগ করলে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যার কিরূপ পরিবর্তন ঘটে? অর্থাৎ আগে ছিল এখানে জারণ মান হচ্ছে +7, যখন আমি এই ঘটনাটা ঘটাবো তারপরে হচ্ছে ম্যাঙ্গানিজের জারণ মান হবে Mn2+। দ্যাটস ওয়াই +7 থেকে কোথায় আসে ভাইয়া? +2। মনে থাকবে? আশা করি মনে থাকবে। পরের প্রশ্ন, রক্তে গ্লুকোজের পরিমাণ 8 মিলিমোল পার লিটার হলে মিলিগ্রাম পার ডেসিলিটার এককে গ্লুকোজের পরিমাণ কত? তো এইখানে ভাই একটা জিনিস চিন্তা করো, আমাদের একটা শর্টকাট শিখাই। আমরা নর্মালি এখান থেকে ওইটাই কিভাবে যায় ট্রান্সফার করার ওয়ে আছে, তবে শর্টকাটটা মনে রাখবা। যদি শুধুমাত্র গ্লুকোজের কথাটা বলা থাকে, শুধুমাত্র গ্লুকোজের কথা বলা থাকে, তাইলে যদি কখনো দেখো ভাইয়া 180-র চেয়ে মান কি ছোট, তাইলে একটা কাজ করবা, সেটা হচ্ছে 18 দ্বারা গুণ করবা। কি করবা? 18 দ্বারা গুণ করবা। অর্থাৎ 8 গুণ 18, এইটাই কি হবে ভাইয়া? মিলিমোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটারে রূপান্তর হবে। তার মানে এখানে আসতেছে 144 মিলিগ্রাম পার ডেসিলিটার। তার মানে আমি কি বললাম? আমাদের এইখানে মান যতই থাক না কেন এই দুইটা এককের মধ্যে, আমরা মায়ের পেছে যাব না, আমরা সোজা হিসাব। যদি রক্তের কথা বলে অর্থাৎ গ্লুকোজের কথা বলে, তাহলে 8 একক থাকলে কি হবে ভাইয়া? 8 বা 180 থেকে ছোট, তাহলে 18 দ্বারা গুণ। আর যদি ভাই 180 থেকে বড় হয় তাহলে সেক্ষেত্রে 18 দ্বারা ভাগ। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। অর্থাৎ সি নাম্বারটা অ্যান্সার। পরের প্রশ্ন, 10% W/V H2SO4 দ্রবণের ঘনমাত্রা ppm এককে কত? তাহলে আমরা জানি ppm সমান সমান কি? ppm সমান সমান x ইন্টু 10⁴। তার মানে 10⁴ ইন্টু 10% মানে 10, তার মানে এখান থেকে আসবে 10⁵। তাহলে ppm এ কত ভাইয়া? 10⁵ ppm, অর্থাৎ ডি নাম্বারটা অ্যান্সার। পরের প্রশ্ন, নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নয়? সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নয় মানে কি? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো আমরা জানি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থে সি থাকে, আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থে কি থাকে না? সি থাকে না। এখানে দেখো তো সি আছে শুধুমাত্র বি নাম্বারে, তাই বি হচ্ছে একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বা প্রশ্ন অনুসারে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নয়। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। পরের প্রশ্ন, 10% NaCl দ্রবণ দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় অ্যাকচুয়ালি 10 গ্রাম NaCl আছে 100 গ্রাম দ্রবণে, আরেকটা হচ্ছে 10 গ্রাম NaCl আছে 100 ml দ্রবণে। অর্থাৎ
ডাব্লু বাই ডাব্লু অথবা ডাব্লু বাই কি ভাইয়া ভি একক, এই দুইটা এককের যে কোনোটাই থাকতে পারে, অর্থাৎ বিওসি উভয়েই হবে আমার অ্যান্সার। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। পরের প্রশ্ন, ইউরিয়াতে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? একদম ঠাটা মুখস্থ। ইউরিয়াতে নাইট্রোজেনের শতকরা পরিমাণ হচ্ছে 46.66%। মনে থাকবে? আশা করি মনে থাকবে। পরের প্রশ্ন, অ্যামোনিয়া দ্রবণে মিথাইল অরেঞ্জ কোন বর্ণ ধারণ করে? মনে রাখবা, অ্যামোনিয়া দ্রবণে মিথাইল অরেঞ্জ কোন বর্ণ ধারণ করবে? হলুদ বর্ণ। অর্থাৎ অ্যামোনিয়া দ্রবণে আমাদের মিথাইল অরেঞ্জ কি করবে? হলুদ বর্ণ ধারণ করবে। কারণ কি? অ্যামোনিয়া দ্রবণটা একটা ক্ষারীয় দ্রবণ, তো ক্ষারীয় দ্রবণে মিথাইল অরেঞ্জটা কি বর্ণ ধারণ করে? হলুদ বর্ণ ধারণ করে। আশা করি ক্লিয়ার। পরের প্রশ্ন দেখো, এখানে বলছে নিচের কোনটি জারক পদার্থ নয়? তো এই যে সবগুলা কি ভাইয়া? জারক পদার্থ, কারণ এগুলার বিজারণ ঘটে। শুধুমাত্র এই পদার্থটা কি নাই? জারক পদার্থ নয়। আশা করি বুঝছি। পরের প্রশ্ন বলছে কোনটির ভর সবচেয়ে অধিক? তুমি এখানে মোলগুলার ভর বের করো, দেখো 50 গ্রাম লোহার ভর বের করো, এগুলার লোহার মানে সব কিছুর ভর বের করে দেখো, আমাদের 5 মোল নাইট্রোজেনের ভর সবচেয়ে কি হবে? বেশি হবে। এই প্রত্যেকটার ভর আমরা বের করতে পারবো। আমাদের জাস্ট ফর্মুলা কি? ডাব্লু বাই এম ইকুয়াল এন, আবার হচ্ছে ইকুয়াল এন বাই এন এ। এখানে যখন যেটা ব্যবহার করা লাগবে করে দেখবা, আশা করি খ নম্বরটা অ্যান্সার বের হয়ে যাবে। আমাদের পরের প্রশ্ন, 0.125 মোল HCl অ্যাসিডের 500 ml দ্রবণকে এত ml এর এত মোলার লঘু দ্রবণে পরিণত করতে কতটুকু পানি যোগ করতে হবে? নর্মালি দেখো, এটা তাহলে কি দেওয়া আছে? S1, আচ্ছা এটা দেওয়া আছে V1, এটা হচ্ছে S2, আমাদের V2 বের করতে হবে। তার মানে S1 V1 ইকুয়াল S2 V2, তার মানে S1 এর মান 0.125 ইন্টু V1 মানে 500, S2 এর মান 0.1 ইন্টু V2 এর মান বের করতে হবে। তার মানে V2 সমান সমান 500 ইন্টু 0.125, এটাকে আমরা লিখতে পারি 1.25 ইন্টু 10⁻⁻1 ডিভাইডেড বাই 0.1 মানে 10⁻⁻1। তার মানে এটা উপরে চলে গেলে কি হবে? 10⁻⁻1 10⁻+1 কাটাকাটি, তাহলে 500 ইন্টু 1.25 মানে 625 ml। তার মানে আমরা V2 এর মান পাচ্ছি 625 ml। তো আমাদের প্রাথমিকে কত ছিল বলো? 500 ml। তার মানে অতএব যোগ করতে হবে, 625 বিয়োগ 500, তার মানে কত ভাইয়া? 125 ml। দেখো তো 125 ml কয় নম্বর অপশনে আছে? বি নম্বর অপশনে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো আমাদের দেখো পরের প্রশ্ন। আচ্ছা, তো এখন আমরা একই প্যাটার্নে তড়িৎ রসায়ন বা ইলেকট্রোকেমিস্ট্রি এই চ্যাপ্টারটা শুরু করব। তো এই চ্যাপ্টার শুরু করার আগে মোটের উপর কিছু কথাবার্তা বলি। তোমরা বুঝতেই পারছো মোটামুটি আমরা পরিমাণগত রসায়নে বেশ ভালো পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করছি। এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে আশা করি এই চ্যাপ্টার থেকে যা যা আছে সব কিছুর 70% থেকে 80% কমপ্লিট হয়ে যাবে। এবং প্রত্যেকটা প্রশ্ন আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, তাই প্রত্যেকটা প্রশ্ন আমরা A to Z আমার স্লাইডে যা আছে সব পড়ে যাব। একটা অক্ষরও যেন না বাদ যায়, সব কিছু আমরা মুখস্থ করে যাব, বুঝে যাব, যেইভাবে হোক পরীক্ষার হলে যেন আমার মনে থাকে। তো আমরা এখন তড়িৎ রসায়নের খুব সামান্য কিছু সিলেক্টিভ প্রশ্ন করব, কারণ এই চ্যাপ্টারটা থেকে সহজ সহজ প্রশ্ন করে এবং এই প্রশ্নগুলোর অ্যান্সার আমরা নর্মালি করতে পারি। তবে 2-3টা টাইপের ম্যাথ আছে এবং কিছু বেসিক কথাবার্তা আছে, এগুলো বললেই মোটামুটি এই চ্যাপ্টার কভার দেওয়া যায়। এবং এই চ্যাপ্টার করার পরে আমাদের শেষে আমরা কি করব? এই চ্যাপ্টারের পরে আমাদের যে অর্থনৈতিক রসায়ন সেটা করব এবং সবার শেষে অর্গানিক কেমিস্ট্রির দ্বারা আমাদের আজকের যেই কেমিস্ট্রি ম্যারাথনের পার্ট 2 এটা শেষ করব। তো চলো কথা না বাড়াই আমরা তড়িৎ রসায়নটা শুরু করি। তো তড়িৎ রসায়ন বা ইলেকট্রোকেমিস্ট্রি এটা শুরুতে কি আছে দেখো, আমরা বেশ কিছু সিলেক্টিভ এমসিকিউ করব, জাস্ট যেই প্রশ্নগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যেই টুকটাক কনসেপ্টগুলো ক্লিয়ার করলে মোটামুটি আমরা অ্যান্সার করতে পারবো। যেহেতু আমাদের ভাইয়া শিওর শর্ট ক্লাস এবং একদম শেষ মুহূর্তে আমরা ক্লাস করতেছি, তোমরা যদি বেসিক সহকারে ক্লাস করতে চাও তাইলে আমাদের গুচ্ছ ব্যাচে যুক্ত হবা অবশ্যই। গুচ্ছ ব্যাচে আমি 4টা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি, যার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের একদম বেসিক থেকে ডিটেলস পর্যন্ত যা যা লাগে সবকিছু করাই দিব। আর বায়োলজির হচ্ছে ভাইয়া 2টা বা 3টা ক্লাসের মাধ্যমে ইম্পর্টেন্ট যা যা লাগবে তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য সবকিছু করাই দিব আর কি। তো দেখো আমাদের শুরুর এমসিকিউটা কি বলছে। তো যদি গুচ্ছ ক্লাসে তোমরা কেউ যুক্ত হইতে চাও তাইলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা একটু দিয়ে দিই, 01317155723, এই নাম্বারে কন্ট্যাক্ট করো। আমাদের কোর্স ফি 500 টাকা। তুমি হচ্ছে 500 টাকা কোর্স ফি দেখে ভাইবো না যে হচ্ছে ক্লাসের কোয়ালিটি কেমন হবে। তো এই 500 টাকা কোর্স ফিটাকে আমরা
কমায় রেখে 300 টাকা রাখছি জাস্ট স্টুডেন্টদের সুবিধার কথা চিন্তা করে। কারণ অলরেডি তোমরা বেশ কয়েকটা ভর্তি পরীক্ষা দিছো, রেজাল্ট শিটে তোমাদের নাম নাই। এই মুহূর্তে যদি বাসা থেকে টাকা চাও, বাসার পরিস্থিতি আরো বেশি গরম হবে। তো আমি জাস্ট তোমাদেরকে নিজের ভাইয়ের মতো মনে করে জাস্ট 500 টাকার ফিটা 300 টাকা রাখছি, যেন নামমাত্র একটা ফি, তোমরা নিজেরাই এটা বেয়ার করতে পারো। বোঝা গেছে? তাইলে আমি ফ্রিও দিতে পারতাম, কিন্তু ফ্রি জিনিসের গুরুত্ব থাকে না, এই জন্য ভাইয়া পেড কোর্স নামানো। বোঝা গেছে? আমাদের সঙ্গে তো তোমরা মোটামুটি হাজি দানেশে অনেকেই আছো। হাজি দানেশ এবং কুমিল্লার যে কোর্স, তোমরা যারা ক্লাস করছো বুঝতে পারবা অ্যাটলিস্ট কোর্সের কোয়ালিটি কেমন হবে, কারণ শর্ট সময়ের মধ্যে যা যা পড়াইছি এগুলা সবই তো তোমাদের জানার কথা। তারপরে একটু বলে নিলাম আর কি। দেখো, এখন ক্রোমিয়াম সালফেট দ্রবণে 3 ফ্যারাডে বিদ্যুৎ দ্বারা ক্যাথোডে কত গ্রাম ক্রোমিয়াম জমা হবে? আচ্ছা, তো আমরা জানি W ইকুয়াল MIT ডিভাইডেড বাই EF। এখন দেখো, আমাদের এইখানে কি বলছে যে ক্রোমিয়াম সালফেট দ্রবণের 3 ফ্যারাডে বিদ্যুৎ দ্বারা ক্যাথোডে, দ্যাট মিন্স আমাদের এখানে একটা জিনিস বুঝতে হবে, চার্জের মান দেওয়া আছে। চার্জ কিউ ইকুয়াল কি বলতো? কিউ ইকুয়াল IT। এখন তো এই প্রশ্নে দেখো এইখানে কি দেওয়া আছে ভাইয়া? 3 ফ্যারাডে বিদ্যুৎ, দ্যাট মিন্স এটা কিউ এর মান দেওয়া আছে, অর্থাৎ আইটি এর পরিবর্তে আমরা জাস্ট 3 বসাই দিব। তাহলে m ইনটু 3 ডিভাইডেড বাই ক্রোমিয়াম সালফেটের কথা বলা আছে, এইখান থেকে ভাইয়া Cr3 প্লাস উৎপন্ন হয়, অর্থাৎ এটা তুল্য সংখ্যা হবে 3 ইনটু, যেহেতু ভাইয়া আমি অলরেডি উপরে ফ্যারাডেতে বসাইছি, অর্থাৎ নিচের এখানে f এর জায়গায় হবে 1 ফ্যারাডে। অর্থাৎ এইখান থেকে দেখো 3 3 কাটাকাটি, জাস্ট থাকতেছে কি m। যেহেতু আমাকে বলছে ক্যাথোডে কত গ্রাম ক্রোমিয়াম জমা হবে, ক্রোমিয়ামের দেখো তো আণবিক ভর কত? 52, এই যে দেওয়া আছে, দ্যাটস ওয়াই 52/1 মানে 52 গ্রাম, অর্থাৎ বি নাম্বারটা হচ্ছে অ্যানসার। বুঝতে পারছি? আশা করি আমরা ক্লিয়ার। দেখো পরের প্রশ্ন বলছে কপার সালফেট দ্রবণে 5000 মিলিঅ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 ঘন্টা চালনা করলে কত গ্রাম কপার জমা হবে? কত গ্রাম বলছে, মানে W সমান সমান কি MIT বাই EF। তো এইখানে দেখো তাইলে ভাইয়া আমরা কি বলতে পারবো? I এর মান 5000 মিলিঅ্যাম্পিয়ার বলছে, তার মানে 5000 ইনটু 10 টু দি পাওয়ার -3 ইনটু আমাদের দেখো 1 ঘন্টা, 1 ঘন্টা বলা মানে কত ভাইয়া? 3600 সেকেন্ড ডিভাইডেড বাই E এর মান কত হবে? তুল্য সংখ্যা এখানে 2 ইনটু ভাইয়া F এর মান কত? 96500, কারণ আমরা জানি 1 ফ্যারাডে সমান সমান 96500 কুলম্ব। ক্লিয়ার? ইনটু m এর মান কত বলো? কি জমা হবে? কপার, কপারের হচ্ছে 63। তাহলে এইখান থেকে যদি ভাই আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা সর্বসাকল্যে পাবো কত? 5.92। তুমি ক্যালকুলেশন করে দেখো 5.92 হচ্ছে আসবে। তো আমাদের পরের প্রশ্ন, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কোনটি সবচেয়ে বেশি? তো এইখানে দেখো সবার জন্য f এর মান সেম, তার মানে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক অ্যাকচুয়ালি নির্ভর করে m/e এর ক্ষেত্রে, অর্থাৎ যার m/e এর মান বেশি তার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বেশি। অর্থাৎ আমি লিখতে পারি m/e বেশি হলে z কি হবে বলতো? বেশি হবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এখন দেখো এগুলার ক্ষেত্রে যদি আমরা m/e এর মান বের করি, অর্থাৎ আণবিক ভরকে তার তুল্য সংখ্যা দ্বারা ভাগ করি, এই ক্ষেত্রে সবচেয়ে বেশি পাবো, অর্থাৎ এটার মান পাবো 108। এগুলো সবগুলো 108 এর থেকে কম, দ্যাটস ওয়াই আমাদের এই নাম্বারটা হচ্ছে অ্যানসার। এর পরের প্রশ্ন দেখো, এই ক্ষেত্রে এটা একটা বিজারণ বিভব দেওয়া আছে, এটাও একটা বিজারণ বিভব দেওয়া আছে, দিয়ে বলছে যে আমাদের এরকম এরকম তড়িৎদ্বার দুইটা দ্বারা তৈরি কোষের মোট বিভব কত। যেহেতু নির্দিষ্ট করে বলে নাই কোনটাই জারণ ঘটছে কোনটাই বিজারণ ঘটছে, আমি যে কোনো একটাকে উল্টা করে দিব, অর্থাৎ এটাকে আমি উল্টা করে দিলাম। তাহলে বলো এইখানে কি হয়েছে ভাইয়া? এটাকে যদি উল্টা করি তাহলে Zn থেকে Zn2 প্লাস হবে, তাহলে আমরা এইখান থেকে বলতে পারবো কি হবে বলতো? 0.76। তারপরে আমাদের এটা কত আছে ভাইয়া? 0.80। এখন যেহেতু ভাইয়া মোট চাইছে, তার মানে E সমান সমান কি দুইটার যোগফল, অর্থাৎ 0.76 যোগ 0.8, ক্যালকুলেশন করলে আসবে 1.56 ভোল্ট। তাহলে 1.56 ভোল্ট এটা কয় নাম্বার অপশনে আছে? দেখো সি নাম্বার অপশনে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এখন তোমরা অনেকে চিন্তা করতে পারো যে এখানে আমার যেটাকে ইচ্ছা ওটাকে আমরা উল্টাই দিব। অ্যাকচুয়ালি যেই কাজটা করতে পারি আমরা, আমাদের যেই সক্রিয়তার ক্রম আছে সেটা অনুসারে আমরা কিন্তু উল্টাই দিতে পারি। কারণ সক্রিয়তার ক্রম অনুসারে ভাইয়া কি বলতো, আমাদের জারণ বিভবের পর্যায়ক্রমে দেওয়া থাকে, অর্থাৎ কার জারণ বিভব বেশি সেটা আমরা হচ্ছে ওই সক্রিয়তার ক্রম অনুসারে পাই। তো আমরা সেটার জারণ মান ঘটাবো, অপরটা বিজারণ থাকবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার।
পরের প্রশ্ন দেখো, বলছে H2 ফুয়েল সেলের ইএমএফ কত? মনে রাখবা H2 ফুয়েল সেলের ইএমএফ হচ্ছে 1.23 ভোল্ট, অর্থাৎ মুখস্থ। আমাদের পরের প্রশ্ন, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভবের মান কত? 0.0 ভোল্ট, এটাও মুখস্থ। ক্লিয়ার? দেখো, সবচেয়ে শক্তিশালী বিজারক কোনটা? সবচেয়ে শক্তিশালী বিজারক হচ্ছে এলআই, অর্থাৎ আমাদের সক্রিয়তা সিরিজে সবার উপরে যে থাকে তার জারণ ক্ষমতা বেশি। যার জারণ হয় ভাইয়া সে বিজারক, আর যার বিজারণ হয় সে জারক। এই জন্য যেহেতু লিথিয়ামের জারণ ক্ষমতা সবচেয়ে বেশি, তাই লিথিয়াম হচ্ছে বিজারক। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আমাদের পরের প্রশ্ন, অর্থাৎ এরই মধ্য দিয়ে আমাদের কি হলো ভাইয়া, তড়িৎ রসায়নের 7টা প্রশ্ন আমরা সলভ করছি। তড়িৎ রসায়ন থেকে ইজি প্রশ্নই আসে, মোটামুটি 2টা টাইপের ম্যাথ করাইলাম, এই ম্যাথ 2টা করবা এবং টুকটাক যে জিনিসপত্রগুলো আছে এগুলো সহজ, বুঝছো, ইজিলি পারবা। তোমরা হচ্ছে পুরো ক্লাস ফোকাস করলে দেখবা আমরা অর্গানিকের সবচেয়ে বেশি পরিমাণে প্র্যাকটিস করব, এবং এইদিকে আমরা হচ্ছে কি পরিমাণগত রসায়নের ম্যাক্সিমাম জিনিসপত্র প্র্যাকটিস করে আসছি। কারণ কি এই 2টা চ্যাপ্টার থেকে অনেক বেশি পরিমাণে প্রশ্ন আসে, বোঝা গেছে, এবং অন্যান্য এই চ্যাপ্টারগুলো থেকে তুলনামূলক কম আসে। তাই আমি হচ্ছে যতটুক না পড়াইলেই না, এবং যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলাই কিন্তু পড়াচ্ছি। একটা শিওর শর্ট ক্লাসে এর থেকে বেশি আউটপুট দেওয়া পসিবল না। তো অর্থনৈতিক রসায়ন বা হচ্ছে ইকোনমিক কেমিস্ট্রি, এখানে প্রথম প্রশ্ন, সিমেন্টের কোন উপাদান সিমেন্টকে দ্রুত জমাট বাঁধার জন্য দায়ী? সিমেন্টের দ্রুত জমাট বাঁধার জন্য দায়ী ক্যালসিয়াম অক্সাইড আর Al2O3। অবশ্যই অবশ্যই মনে রাখবা। পরের প্রশ্ন, কাচের মুখ্য উপাদান কোনগুলো? মনে রাখবা কাচের মুখ্য উপাদান হচ্ছে Na2O, ক্যালসিয়াম অক্সাইড এবং SiO2। এগুলা কি হয় বলো তো ভাইয়া? এক একটা Na2O, ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে SiO2। তো যার মধ্যে SiO2 টা খুব গুরুত্বপূর্ণ কাচের, এটা একটা মুখ্য উপাদান। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এরপরে অ্যানিলিং একটি গুরুত্বপূর্ণ ধাপ কোন শিল্পে? মনে রাখবে অ্যানিলিং হচ্ছে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে কাচ শিল্পে। এই চ্যাপ্টারের বেশিরভাগ প্রশ্নই মুখস্থ, এবং আমরা এগুলো সব মুখস্থ করব। এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, বলছে কাগজ উৎপাদনে বিরঞ্জক পদার্থ কোনটা? কাগজ উৎপাদনে বিরঞ্জক পদার্থ হচ্ছে এই যে এটা, অর্থাৎ হাইপোক্লোরাইড, CaOClCl। CaOClCl, এটার নাম কি? হাইপোক্লোরাইড, মনে থাকবে। দেখো পরের প্রশ্ন, উন্নত মানের কাগজে কোন উপাদান কম থাকে? মনে রাখবা উন্নত কাগজে সেলুলোজ বেশি থাকে, লিগনিন কম থাকে। কারণ কাগজের জন্য সেলুলোজ উপকারী, লিগনিন ক্ষতিকারী। আর তার মানে কি কম উন্নত কাগজে লিগনিন বেশি থাকবে। আমাকে যেহেতু প্রশ্ন বলছে উন্নত মানের কাগজে কোন উপাদান কম থাকে, লিগনিন, অর্থাৎ এই নাম্বারটা आंसर। পরের প্রশ্ন, চামড়ার মূল রাসায়নিক উপাদান কোনটা? মনে রাখবা চামড়ার মূল রাসায়নিক উপাদান কোলাজেন। কোলাজেন। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। পরের প্রশ্ন, চামড়ার পিকলিং এর শতকরা কত ভাগ H2SO4 ব্যবহৃত হয়? মনে রাখবা চামড়ার পিকলিং এর শতকরা 1.5% H2SO4 ব্যবহৃত হয়। আমাদের পরের প্রশ্ন বলছে সিরামিক শিল্পের প্রধান কাঁচামাল কোনটা? সিরামিক শিল্পের প্রধান কাঁচামাল হচ্ছে ভাইয়া চায়না ক্লে। চায়না ক্লে, মনে থাকবে, আশা করি মনে থাকবে। এর পরের প্রশ্ন, কয়লার কোন উপাদানটি বাড়লে আমাদের কয়লার গুণগত মান বাড়ে, অর্থাৎ ফিক্সড কার্বন। তুমি যদি কয়লার ফিক্সড কার্বন বাড়াও তাহলে কয়লার গুণগত মান বাড়বে। তো এরপরে আসো আমরা এখন আমাদের সবার ভয়ের কারণ, অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রি বা জৈব যৌগ, এই চ্যাপ্টারটা শুরু করব, এবং বেশ ভালো পরিমাণে প্র্যাকটিস কিন্তু আমরা করব। এই চ্যাপ্টার শেষে আমাদের পার্ট 2 এর যেই কেমিস্ট্রি ম্যারাথন ক্লাস, এটা কিন্তু শেষ হয়ে যাবে। পুরো ক্লাসে আশা করি তোমরা বেশ ভালো পরিমাণে জিনিসপত্র শিখতে পারবা একটা সময়ের পার্সপেক্টিভ, অর্থাৎ তুমি যদি চিন্তা করো এত কম সময়ে আমি এত ইনফো এই ক্লাসে শিখছি, তাইলে কিন্তু তোমার জন্য বেস্ট একটা ক্লাস বলতে পারো এটা। কারণ দেখো খুবই অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করছি যতটুকু করা সম্ভব করে দেওয়ার, এর বাইরে আসলে শিওর শর্ট ক্লাসে করে দেওয়া সম্ভব না। তো আমরা এখন জৈব যৌগটা শুরু করতেছি। অর্গানিক কেমিস্ট্রির প্রথম এমসিকিউ দেখো কি বলতেছে। এখানে বলছে CH2 ডবল বন্ড CH2 CHO যৌগটিতে যথাক্রমে পাই এবং সিগমা বন্ধনের সংখ্যা কতটা? অর্থাৎ আমাকে প্রথমত যদিও বলছে সিগমারটা এবং পরে পায়েরটা বের করতে। তো ফার্স্ট অফ অল আমরা জানি কোনো একটা জায়গায় যদি ভাইয়া ডবল বন্ড থাকে তাহলে একটা সিগমা একটা পাই, ট্রিপল বন্ড থাকলে কি একটা সিগমা দুইটা পাই, অর্থাৎ প্রথমটা সিগমা বাকিগুলা কি পাই। এইখানে দেখো আমরা যদি সিগমা বন্ধনের সংখ্যা বের করি, এই যে একটা আছে, দুইটা, এইখানের হবে একটা তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, আর এইখানের একটা 10টা, অর্থাৎ সিগমা বন্ধনের সংখ্যা কয়টা? 10টা। এবং পাই বন্ধনের সংখ্যা এখানে আমরা বের করি, দেখো পাই বন্ধন আছে ভাইয়া, পাই বন্ধন আছে ভাইয়া, এই যে এখানে একটা আর এই যে এখানে একটা, দুইটা, দ্যাট মিনস পাই বন্ধন দুইটা। আমরা জাস্ট কোনো একটা যৌগ যদি দেওয়া থাকে সেটাকে কি করব, ভাঙবো, অর্থাৎ স্ট্রাকচারটা ভেঙে ভেঙে দেখব কোথায় কোথায় সিগমা এবং কোথায় কোথায় পাই পাওয়া যায়, তাইলে আমরা সিগমা বন্ধন ও পাই বন্ধনটা বের করে ফেলতে পারবো।
তো যদি দেখি ট্রিপল বন্ড আছে তার মানে একটা সিগমা দুইটা পাই, যদি দেখি ডবল বন্ড আছে তার মানে একটা সিগমা একটা পাই। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। পরের প্রশ্ন, নিচের কোনটি আলোক সক্রিয় যৌগ? আলোক সক্রিয় যৌগের প্রথম কারণ কি? আলোক সক্রিয়তা দেখায় কখন? যদি কখনো দেখো কাইরাল কার্বন থাকে। কাইরাল কার্বন মানে কি? যেই কার্বনের চারটা হাতে চারটা ভিন্ন যৌগমূলক থাকে, অর্থাৎ কোনো হাতেই সেম জিনিস থাকে না। যেমন দেখো এই হাতে আছে কি CH2CH3, এই হাতে আছে OH, এই হাতে আছে CH3, এই হাতে আছে হাইড্রোজেন, প্রত্যেকটা ভিন্ন জিনিস। এই জন্য এই কার্বনটাকে বলা হয় কাইরাল কার্বন। এখন আমাদের এইখানে বিউটানলের স্ট্রাকচারটা আমরা অ্যাকচুয়ালি লিখছি। তো বিউটানলটাকে আমরা হচ্ছে দেখলাম যে এর চারটা হাতে চারটা ভিন্ন জিনিস আছে, দ্যাটস ওয়াই আমি বলতে পারবো কি বিউটানল একটা আলোক সক্রিয় যৌগ। তুমি অন্য যৌগগুলোর স্ট্রাকচার আঁকায় দেখো, শুধুমাত্র বিউটানল 2 এর ক্ষেত্রে দেখবা এটা একটা আলোক সক্রিয় যৌগ হচ্ছে। বোঝা গেছে? এবং এই প্রশ্নটা একটু মুখস্থ করবা, বিউটানল 2 আলোক সক্রিয় যৌগ প্রদর্শন করে, অর্থাৎ আলোক সক্রিয় যৌগেরা। আশা করি বুঝতে পারছো। এর পরের প্রশ্ন দেখো, বলছে ইউরিয়ার আইসোমার কোনটা? মনে রাখবা ইউরিয়া মেনলি তৈরি হয় অ্যামোনিয়াম সায়ানাইড থেকে, অর্থাৎ এই যে এইখান থেকে ভাইয়া ইউরিয়াটা তৈরি হয়। তো এইটা আমাদের জৈব যৌগের কিন্তু প্রথম রিয়াকশন, বুঝছো? এটা হচ্ছে বিজ্ঞানী ফ্রেডরিক উহলার এই বিক্রিয়াটা আবিষ্কার করছেন এবং তিনি বলছিলেন যে পরীক্ষাগারে জৈব যৌগ প্রস্তুত করা সম্ভব। তিনি এই রিয়াকশনটা করার পরেই বলছিলেন, বুঝছো? তার মানে আমরা বলতে পারবো অ্যামোনিয়াম সায়ানাইড থেকে কি তৈরি হয়? ইউরিয়া তৈরি হয়। ইউরিয়ার সংকেত কি? NH2CONH2, অর্থাৎ এখানে অ্যান্সার হবে অ্যামোনিয়াম সায়ানাইড। আশা করি ক্লিয়ার। কোন পদ্ধতিতে কার্বন শিকল বৃদ্ধি করা হয়? মনে রাখবা কার্বন শিকল বৃদ্ধি করা হয় উডস বিক্রিয়ার মাধ্যমে। উডস বিক্রিয়া কি? উডস বিক্রিয়া হচ্ছে দেখো RH এর সাথে RH এর বিক্রিয়া, যেখানে আমরা কিসের সাথে বিক্রিয়া করব ভাইয়া? সোডিয়ামের উপস্থিতিতে বিক্রিয়া করব। করলে আমাদের এখানে কি হবে? এই যে অ্যালকাইল মূলক আর এই অ্যালকাইল মূলক একত্রে যুক্ত হবে, যুক্ত হয়ে R তৈরি করবে এবং NaX গঠন হবে। অর্থাৎ এখানে কি হচ্ছে ভাইয়া? কার্বন শিকলটা বৃদ্ধি করতেছে, দেখো একটা থেকে দুইটা হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এই জন্য উডস বিক্রিয়ার মাধ্যমে কি করা হয়? কার্বন শিকল বৃদ্ধি করা হয়। আসলে ক্লিয়ার। এরপর দেখো কোন যৌগটা সবচেয়ে বেশি অ্যাসিডিক? মনে রাখবা যখনই অর্গানিকের ক্ষেত্রে অ্যাসিডিকের কথা বলবে তখনই অ্যালকাইন 1, যেখানেই অ্যালকাইন 1 দেখবা সেটা তত বেশি অ্যাসিডিক। যেমন দেখো এই যে এটা হচ্ছে একটা অ্যালকাইন 1, দ্যাটস ওয়াই এটা কি অ্যাসিডিক। অন্য যেই যৌগগুলো আছে এগুলো দেখো একটাও অ্যালকাইন 1 না। আরেকটা উদাহরণ দিই, ধরো CH3, CH2, CH2, তারপরে C, ট্রিপল বন্ড C। তাহলে দেখো তো এখানে আমরা কি বলতে পারবো? এখানে আমরা বলতে পারবো, আমরা যদি এটাকে নাম্বারিং করি তাহলে এখান থেকে 1 2 3 4 5 হবে। তার মানে এটা একটা অ্যালকাইন 1, দ্যাটস ওয়াই এটা কি বলতো? এটা অ্যাসিডিক। এটাও অ্যাসিডিক, এটাও অ্যাসিডিক। ক্লিয়ার? তার মানে অ্যাসিডিক কখন হবে? যখন অ্যালকাইন 1 থাকবে। আশা করি ক্লিয়ার। পরের প্রশ্ন, কোনটি হেকেল সংখ্যা নয়? হেকেল সংখ্যা নয় মনে রাখবা 4n+2 হচ্ছে হেকেল সংখ্যা। তাহলে যেহেতু বলছে হেকেল সংখ্যা না, আমরা n এর মান ইচ্ছা মতো বসাই 0 1 2, তাহলে 0 বসাইলে আসতেছে 2, তাহলে 4 গুণ 1 বসাইলে আসতেছে কত ভাই? এখানে 6। তারপর আমি যদি 2 বসাই তাহলে এখানে আসতেছে কত? 10। তাহলে চিন্তা করো তোমার 2 6 10 এগুলো হচ্ছে আমাদের হেকেল সংখ্যা, কিন্তু 4 কি হেকেল সংখ্যা না, দ্যাটস ওয়াই এটা বাদ। আশা করি ক্লিয়ার। পরের প্রশ্ন বলছে ইথাইল অ্যালকোহলে বাষ্পকে উত্তপ্ত করে কপারের উপর দিয়ে চালনা করলে কোনটা উৎপন্ন হয়? এই যে দেখো এটা হচ্ছে আমাদের ইথাইল অ্যালকোহল। এখানে কপারকে কি করছি? কপার, আচ্ছা থামো প্রশ্নটা একবার পড়ি। ইথাইল অ্যালকোহলের বাষ্পকে উত্তপ্ত করে কপারের উপর দিয়ে, আচ্ছা এই দেখো কপারের উপর দিয়ে আমরা কি করছি? চালনা করছি এবং উত্তপ্ত করছি। তাইলে এখানে কি উৎপন্ন হবে ভাইয়া? যেহেতু এখানে ইথাইল অ্যালকোহল, তাই এখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে অ্যাসিটালডিহাইড। কি? অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড অর্থাৎ বি নম্বরটা। বোঝা গেছে? আরেকবার রিপিট করি, দেখো এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। এটাকে যখন আমি কপারের উপস্থিতিতে বাষ্প করব বা উত্তপ্ত করব তখন ভাইয়া এখানে তৈরি হবে অ্যাসিটালডিহাইড, অর্থাৎ এইখানে অ্যালকোহল থেকে তৈরি হচ্ছে কি ভাইয়া? অ্যালডিহাইড। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো এইখানে দেখো এই প্রশ্নে যে জিনিসটা বলছে এইখান থেকে এই পরিবর্তনের জন্য কোন বিকারকটি প্রয়োজন? তো নর্মালি মনে রাখবা ক্লিমেনসন বিজারণ, এখানে কি উৎপন্ন হয়? এখানে কার্বন মনোঅক্সাইড থেকে CH2 তে রূপ নেয়
এবং আমাদের এখানে বিক্রিয়াটা করতে হয় মেনলি জিঙ্ক অ্যামালগাম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে। তাইলে এই বিজারণটাকে আমরা কি বলবো? ক্লিমেনসন বিজারণ। অর্থাৎ এইখান থেকে এটা তৈরি হওয়ার পিছনে যেটা কাজ করে সেটা হচ্ছে ক্লিমেনসন বিজারণ। আর ক্লিমেনসন বিজারণের প্রভাবকগুলো কি কি? জিঙ্ক অ্যামালগাম আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, অর্থাৎ বি নম্বরটা অ্যান্সার। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। পরের প্রশ্ন বলছে নিচের কোনটা আয়োডোফর্ম বিক্রিয়া দেয়? মনে রাখবা আমাদের এই যে CH3COR এই জাতীয় জিনিসগুলো আয়োডোফর্ম বিক্রিয়া দিবে। এইখানে আর এর জায়গায় তুমি যদি হাইড্রোজেন বসাও দিবে, CH3 বসাইলে দিবে, CH2CH3 বসাইলেও দিবে। কিন্তু যদি তুমি আর এর জায়গায় ক্লোরিন এবং NH2 বসাও তখন ভাইয়া হ্যালোরফর্ম বিক্রিয়া দেয় না। যেহেতু আমাকে হ্যালোরফর্ম বলতেছি কেন, সরি আয়োডোফর্ম, যেহেতু এখানে ভাইয়া বলছে আয়োডোফর্ম বিক্রিয়া দেয় না, তাহলে এটা কি হবে বলো? CH3COCl। কারণ দেখো তো COর সাথে কি আছে? ক্লোরিন আছে। ক্লোরিন থাকলেই সেটা কি করে না? আয়োডোফর্ম বিক্রিয়া দেয় না। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। তাহলে আয়োডোফর্ম বিক্রিয়া দেওয়ার মেন কন্ডিশনই হচ্ছে ক্লোরিন, তারপর NH2 এগুলা থাকা যাবে না, এই জাতীয় জিনিসগুলো থাকতে হবে। আশা করি ক্লিয়ার। পরের প্রশ্ন, সাবান শিল্পে উপজাত হিসাবে কোনটা পাওয়া যায়? সাবান শিল্পে ভাইয়া উপজাত হিসাবে গ্লিসারিন পাওয়া যায়, আমরা সবাই জানি, মুখস্থ একদম। আমাদের পরের প্রশ্ন দেখো, বলছে থ্যালিক অ্যাসিডে কয়টা কার্বক্সিলিক মূলক থাকে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভাইয়া থ্যালিক অ্যাসিডের স্ট্রাকচার। এই থ্যালিক অ্যাসিডে দেখতেছি কার্বক্সিলিক মূলক বা COOH, এটা আছে কয়টা? দুইটা। তার মানে আমরা বলতে পারবো থ্যালিক অ্যাসিডে কার্বক্সিলিক মূলক হবে দুইটা। ক্লিয়ার? পিঁপড়ায় কোন অ্যাসিড থাকে? পিঁপড়ায় অ্যাকচুয়ালি ভাইয়া ফর্মিক অ্যাসিড থাকে। এটা একটা এমসিকিউ। আরেকটা এমসিকিউ হচ্ছে ফর্মিক অ্যাসিডের সংকেত। তো আমরা জানি ফর্মিক অ্যাসিডের সংকেত হচ্ছে H বন্ড COOH। মাস্ট বি আমাদের মুখস্থ করতে হবে এই দুইটা জিনিস, যে পিঁপড়ায় অ্যাসিড থাকে ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিডের সংকেত হচ্ছে H বন্ড COOH। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। পরের প্রশ্ন, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিডের উদাহরণ কোনটা? ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড মানে যেখানে COOH তিনটা থাকবে। তো আমরা জানি ভাইয়া প্রোপানোয়িক অ্যাসিড, তারপর এটা কি সিনামিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড। এগুলোর মধ্যে আমাদের সাইট্রিক অ্যাসিডে কি থাকে? তিনটা COOH থাকে। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড। বোঝা গেছে? তাহলে তিনটা COOH থাকলে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড। আশা করি বুঝতে পারছি। পরের প্রশ্ন, 1 ডিগ্রি 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে পার্থক্য নির্ণয় করতে ব্যবহার করা হয় কোনটা? তো মনে রাখবা 1 ডিগ্রি 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যামিনের পার্থক্য নির্ণয় ব্যবহার করা হয় HNO2। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। HNO2 ব্যবহার করা হয় 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যামিনের পার্থক্য করতে। আমাদের পরের এমসিকিউটা দেখো কি বলছে, রান্নার ফ্রাই প্যানে নিচের কোনটি দ্বারা কোটিং করা হয়? মনে রাখবা রান্নার ফ্রাই প্যানে টেফলন দ্বারা কোটিং করা হয়। কি দ্বারা? টেফলন দ্বারা। আমাদের মাস্ট বি এটা মুখস্থ রাখতে হবে। কোনটি ইলেকট্রন আকর্ষী বিকারক? ইলেকট্রন আকর্ষী বিকারক মানে কি ভাইয়া? যার শেষ কক্ষপথে ইলেকট্রন নেওয়ার ক্ষমতা আছে বা যে ইলেকট্রনকে আকর্ষণ করবে, অর্থাৎ যার লন পেয়ার থাকবে না। এগুলা প্রত্যেকটাই কি আছে ভাইয়া? লন পেয়ার আছে। প্রত্যেকটাই লন পেয়ার আছে। দ্যাটস ওয়াই শুধুমাত্র AlCl3 এটা কি একটা ইলেকট্রন আকর্ষী বিকারক। CH3Br এবং জলীয় NaOH এর বিক্রিয়া কোন শ্রেণীর? আচ্ছা, মেনলি দেখো এইখানে CH3Br এবং জলীয় NaOH এর বিক্রিয়া কোন শ্রেণীর? আচ্ছা, এটা মেনলি SN1 শ্রেণীর বিক্রিয়া। কেন দেখো? কারণ 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে ভাইয়া কি হয়? SN1 হয়। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে কি হয় ভাইয়া? SN1 হয়। এখন 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে তাহলে কি বিক্রিয়া হয় ভাইয়া? SN1 বিক্রিয়া হয়। মুখস্থ রাখবা, আশা করি আমাদের মনে থাকবে। তাহলে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে কোন বিক্রিয়া হবে? SN1 বিক্রিয়া। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। পরের প্রশ্ন দেখো, নিচের কোন স্পেসটি অধিকতর স্থিতিশীল? আচ্ছা, মনে রাখবা FCS অর্থাৎ ফ্রি রেডিক্যাল ক্যাটায়ন, আর হচ্ছে ভাইয়া কি মানে আমাদের স্থিতিশীলতা, এই তিনটা সবসময় 3 ডিগ্রি 2 ডিগ্রি এবং হচ্ছে 1 ডিগ্রির এই ক্রম ফলো করে। অর্থাৎ 3 ডিগ্রি, তারপরে বেশি 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। সবচেয়ে কম স্থায়ীশীল বা হচ্ছে স্থিতিশীল সেটা হচ্ছে ভাইয়া 1 ডিগ্রি। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তার মানে এইখানে দেখো তো এটা কয় ডিগ্রি? এটা একটা 3 ডিগ্রি। দ্যাটস ওয়াই এটা সবচেয়ে বেশি কি ভাইয়া? স্থিতিশীল। তার মানে ফ্রি রেডিক্যাল ক্যাটায়ন আর স্থিতিশীল যদি চিন্তা করো তাহলে 3 ডিগ্রি সবচেয়ে বেশি হবে, তারপরে 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। আশা করি ক্লিয়ার। পরের প্রশ্ন দেখো, CH3CH2MgBr প্লাস CH3 2CO এখানে উৎপাদটি হবে কি? আচ্ছা, তো এইখানে দেখো আমি কয়েকটা রিঅ্যাকশন লিখে রাখছি, এগুলো একটু বোঝার চেষ্টা করো। আমরা জানি কিটোনের সাথে যখন RMGS বিক্রিয়া করে অর্থাৎ গ্রিগনাট বিকারক বিক্রিয়া করে তখন অ্যালকোহল উৎপন্ন হয়। কয় ডিগ্রি অ্যালকোহল? 3 ডিগ্রি অ্যালকোহল। যখন ভাইয়া দেখো তো এটা কি অ্যালডিহাইড, অ্যালডিহাইডের সাথে RMGS বিক্রিয়া করে অর্থাৎ গ্রিগনাট বিকারক বিক্রিয়া করে তখন 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। আর যখন ভাইয়া HCHOর সাথে
আরএমজিএস বিক্রিয়া করে তখন 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। তো আমরা এখানে কি মনে রাখবো? আমরা মনে রাখবো যখন আমরা ভাইয়া কিটোনের সাথে বিক্রিয়া করতেছি তখন উৎপন্ন হচ্ছে 3 ডিগ্রি, যখন অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করতেছি তখন 2 ডিগ্রি, আর যখন এইচ বন্ড সিএইচও এর সাথে বিক্রিয়া করতেছি তখন 1 ডিগ্রি। আর মনে রাখবা কার্বন ডাই অক্সাইডের সাথে যদি গিগনাট বিকারক বিক্রিয়া করে তখন কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড কখন উৎপন্ন হয়? যখন কার্বন ডাই অক্সাইডের সাথে গিগনাট বিকারক বিক্রিয়া করে, অর্থাৎ এখানে 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হবে। কারণ দেখো তো এখানে এটা কি আছে? কিটোন। তো আমরা দেখলাম কিটোনের সাথে যদি ভাইয়া আর বন্ড তারপর আরএমজিএস বিক্রিয়া করে অর্থাৎ গিগনাট বিকারক বিক্রিয়া করে, দেখো এটা হচ্ছে আর, এটু হচ্ছে এমজি, আর এক্স মানে কি? হ্যালাইড। তো হ্যালাইডের মধ্যে এখানে ব্রোমাইড আছে, তার মানে এটা হচ্ছে আরএমজিএক্স। আরএমজিএক্স কার সাথে বিক্রিয়া করছে? কিটোনের সাথে। দ্যাটস ওয়াই উৎপন্ন হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। ক্লিয়ার? নিম্নোক্ত বিক্রিয়ায় এক্স যৌগটির নাম কি? আচ্ছা, এই বিক্রিয়াটা দেখো একটু খেয়াল করে, এই বিক্রিয়ায় এক্স যৌগটার যে নাম সেটা হচ্ছে ভাইয়া ইথানল। কারণ কি? এখানে দেখো আছে কি? এটা আছে ভাইয়া আমাদের ইথাইন। ইথাইনকে যখন তুমি 20% H2SO4 ও 2% HgSO4 60 ডিগ্রি সেলসিয়াস তাপ দিবা তখন এখানে উৎপন্ন হবে CH2 ডবল বন্ড CHOH। তো এইখানে ভাইয়া কি হয় অ্যাকচুয়ালি? এইখানে এই যে ডবল বন্ডের একটা ভেঙে যায়, ভেঙে গিয়ে এইখান থেকে উৎপন্ন হয় CH3CHO, অর্থাৎ বিক্রিয়াটা এরকম হয় CH3CHO তৈরি করে। তার মানে এটা কি আমাদের এক্স যৌগ? এবার বলো এক্স যৌগ যদি এটা হয় এটার নাম কি? ইথানল। দ্যাটস ওয়াই এখান থেকে উৎপন্ন হয়েছে ইথানল। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটা আলোক সক্রিয় যৌগ? আলোক সক্রিয় যৌগ হইতে হলে কি হতে হবে? কাইরাল কার্বন থাকতে হবে বা কার্বনের চারটা ভিন্ন জিনিস থাকতে হবে। এইটা একটু দেখো, এখানে আছে কি CH3, তার মানে আমরা CH3 CH2, তারপরে দেখো এখানে আছে কি CH, মানে C এক হাতে H, আর এক হাতে তাহলে ভাইয়া কি CH3 বলা আছে, আর এই পাশে আছে CHO, অর্থাৎ জাস্ট আমরা এটার স্ট্রাকচার লিখলাম। দেখো এইখানে আছে এক জিনিস, এখানে আছে এক জিনিস, এখানে আছে এক জিনিস, এবং এইখানে আছে কি আরেক জিনিস। তার মানে এই সবগুলা কি বলো? আলাদা। যদি সবগুলো ভাই আলাদা হয় তখন তাকে আমরা কি বলবো? আলোক সক্রিয় যৌগ, কারণ কাইরাল কার্বন বিদ্যমান। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। পরের দেখো একটা প্রশ্ন, বেনজিন আলোর উপস্থিতিতে Cl2 এর সঙ্গে বিক্রিয়া উৎপন্ন করে। এটা কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছে। মনে রাখবা বেনজিন যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সূর্যালোকের উপস্থিতিতে তখন C6H6Cl6 উৎপন্ন হয়। আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যখন আমাদের বেনজিন ক্লোরিনের সাথে সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া করে তখন C6H6Cl6 উৎপন্ন হয়, আর যখন ভাইয়া বেনজিন Cl2 এর সাথে বিক্রিয়া করে FeCl3 এর উপস্থিতিতে, আচ্ছা সরি, FeCl3 এর উপস্থিতিতে যখন বিক্রিয়া করে তখন এখানে কি উৎপন্ন হয় ভাইয়া? HCl উৎপন্ন হয়, এবং হচ্ছে এটা কি? ক্লোরোবেনজিন। কারণ কি? দেখো বেনজিনের সাথে ক্লোরিন আছে, দ্যাট মিনস এটাকে আমরা বলবো ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিন। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো আমাদের পরের প্রশ্ন দেখি। দেখো এখানে বলছে কোন যৌগটি রেজোনেন্স ধর্ম প্রদর্শন করে? মনে রাখবা অ্যারোমেটিক যৌগগুলা রেজোনেন্স ধর্ম প্রদর্শন করে। এখন এইখানে যেগুলো আছে তার মধ্যে শুধুমাত্র সি নাম্বারটা অ্যারোমেটিক যৌগ না, তাইলে এইটা কি করবে না ভাইয়া? আমাদের রেজোনেন্স ধর্ম প্রদর্শন করবে না। আর এগুলা যেহেতু ভাই অ্যারোমেটিক, দ্যাটস ওয়াই কি করবে বলো? এগুলা প্রত্যেকটা আমাদের রেজোনেন্স ধর্ম প্রদর্শন করবে। ক্লিয়ার? তার মানে অ্যারোমেটিক হইলে রেজোনেন্স ধর্ম প্রদর্শন করবে। আমাদের পরের প্রশ্ন দেখো, বলছে ইনসুলিনে অ্যামাইনো অ্যাসিড কয়টি পেপটাইড বন্ধন দ্বারা আবদ্ধ থাকে? একদম মুখস্থ, ইনসুলিনে অ্যামাইনো অ্যাসিড 51টা পেপটাইড বন্ধন দ্বারা আবদ্ধ থাকে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। পরের প্রশ্ন, নিচের যৌগগুলার স্ফুটনাঙ্কের সঠিক ক্রম কোনটা? মনে রাখবা যদি হাইড্রোজেন বন্ড তৈরি হয় তাহলে স্ফুটনাঙ্ক বেড়ে যায়। হাইড্রোজেন বন্ড তৈরি হলে কি হয় ভাইয়া? স্ফুটনাঙ্ক বেড়ে যায়। এখানে যেগুলো আছে দেখো, এখানে হাইড্রোজেন বন্ড তৈরি হয়েছে, তারপরে এটা কি বলতো? আমাদের অ্যালডিহাইড। তারপরে এটা কি? এটা হচ্ছে একটা CH3 মানে কি? আমাদের এক বন্ধন বিশিষ্ট কি বলতো? অ্যালকেন। এক বন্ধন থাকলে তাকে কি বলি? অ্যালকেন। আর দ্বি বন্ধন থাকলে অ্যালকিন, তিন বন্ধন থাকলে অ্যালকাইন। তাহলে এটা একটা কি বলো? অ্যালকেন। যেহেতু 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন তাই কি হবে? ইথেন। তাহলে আমরা এখান থেকে বুঝতেছি এইটার ক্ষেত্রে ভাইয়া কি উৎপন্ন হচ্ছে? হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে, তাই স্ফুটনাঙ্কের ক্রমটা সঠিক আছে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। সবার প্রথমে আমরা খেয়াল করব এই যে এখানে দেখো আমাদের কি উৎপন্ন হচ্ছে? হাইড্রোজেন বন্ড। দ্যাটস ওয়াই এটার স্ফুটনাঙ্ক বেশি, তারপরে ভাইয়া এটা, তারপরে এটা। আর এইখানে দেখো তো এটার হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে, এটা আগে দিয়ে দিচ্ছি, তাহলে হবে না।
তারপর দেখো এখানে এটার আগে হচ্ছে এটা দিয়ে দিছে, হবে না। তারপর দেখো এটার আগে হচ্ছে সবগুলা দিয়ে দিছে, এটাও হবে না। তার মানে যেহেতু এটাই হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে, দ্যাটস ওয়াই এটা সবার আগে থাকবে। আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্ন, নিচের কোন ক্ষেত্রে দ্বিআণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার হার বেশি? মনে রাখবা SN2 রিঅ্যাকশন এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে হয়। যেহেতু আমাকে বলছে দ্বিআণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, মানে SN2 বিক্রিয়ার কথা বলছে, তাইলে এখানে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে তৈরি হয়। কিসের জন্য তৈরি হয় ভাইয়া? কারণ স্টেরিক ফ্যাক্টর কম থাকে। স্টেরিক ফ্যাক্টর কম থাকে বিধায় ভাইয়া 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে SN2 বিক্রিয়া তৈরি হয়। আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্ন দেখো, কোনটি ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শন করে? মনে রাখবা আলফা বন্ড হাইড্রোজেন বিহীন যদি হয় তখন সেটাকে আমরা কি বলবো? সেই ক্ষেত্রে ভাইয়া ক্যানিজারো বিক্রিয়া দেয়, আর আলফা হাইড্রোজেন যুক্ত থাকলে দেয় না। তার মানে এখানে অ্যান্সার কোনটা ভাইয়া? বি নম্বর। কারণ কি? এটা হচ্ছে আমাদের আলফা হাইড্রোজেন বিহীন। আলফা হাইড্রোজেন বিহীন থাকলে কি হবে? তার মানে বলো তো আমাদের এখানে অ্যান্সার কোনটা? বি নম্বর। কারণ কি? আমাদের প্রশ্নে বলছে নিচের কোনটি ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শনে অক্ষম। তার মানে কি হবে? আলফা হাইড্রোজেন যুক্ত আছে। এইখানে তুমি চিন্তা করলে দেখতে পারবা এখানে আলফা হাইড্রোজেন যুক্ত আছে, দ্যাটস ওয়াই এখানে কি হচ্ছে ভাইয়া, এইটা ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শনে অক্ষম, কিন্তু অন্যগুলাই আলফা হাইড্রোজেন যুক্ত নাই, দ্যাটস ওয়াই তারা কি ভাইয়া ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শনে সক্ষম। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্ন দেখো, CH3CHO ও CH3CO CH3 এর মধ্যে পার্থক্য সূচক পরীক্ষায় ব্যবহৃত হয়। এইখানে এটা কি বলতো? এটা হচ্ছে আমাদের কি বলো, অ্যালডিহাইড, আর এটা কি? কিটোন। তো অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে পার্থক্যকরণে কোনটা ব্যবহৃত হয়? ব্যবহৃত হয় ফেহেলিং দ্রবণ আর টলেন বিকারক। ফেহেলিং দ্রবণ আর টলেন বিকারক। তাহলে আমরা বুঝতেছি আমাদের অ্যালডিহাইড আর কিটোনের পার্থক্য সূচক পরীক্ষায় ফেহেলিং দ্রবণ আর টলেন বিকারক ব্যবহার করা হয়, অর্থাৎ সি নাম্বারটা অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, কোন যৌগটি টটোমারিতা প্রদর্শন করে? টটোমারিতা কি? এটা হচ্ছে গতিশীল কার্যকরীমূলক সমানুতা। তো কিটোন হচ্ছে টটোমার রিতা প্রদর্শন করে, টটোমারিতা প্রদর্শন করে। তাহলে কিটোন খুঁজতে হবে। দেখো এখানে কিটোন কোনটা আছে? প্রোপানন, দ্যাটস ওয়াই প্রোপানন কি করবে? আমাদের টটোমারিতা প্রদর্শন করবে। টটোমারিতা কি? গতিশীল কার্যকরীমূলক সমানুতা। কারা প্রদর্শন করে? কিটোন প্রদর্শন করে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আমাদের পরের প্রশ্ন, কোন অ্যাসিডের তীব্রতা সবচেয়ে বেশি? অ্যালকাইল গ্রুপে যদি ভাইয়া কার্বনের সংখ্যা বাড়ে তাইলে হচ্ছে তীব্রতা শেষ হয়, আর যদি আলফা কার্বনে হ্যালোজেনের সংখ্যা বাড়ে তাহলে তীব্রতা বাড়ে। আলফা কার্বনে হ্যালোজেনের সংখ্যা বাড়লে কি হয়? তীব্রতা বাড়ে। আর অ্যালকাইল গ্রুপে যদি কার্বন সংখ্যা বাড়ে তীব্রতা শেষ হয়। আমাকে প্রশ্নে বলছে কোনটার তীব্রতা সবচেয়ে বেশি হয়। তার মানে আলফা কার্বনে হ্যালোজেনের সংখ্যা বাড়লে তীব্রতা বাড়বে। এখানে দেখো তো আমাদের হ্যালোজেনের সংখ্যা কয়টা? Cl2 2টা। এখানে কি হ্যালোজেন আছে? নাই। এখানে হ্যালোজেন আছে কিন্তু একটা, এখানে তো হ্যালোজেন নাই, দ্যাটস ওয়াই হ্যালোজেনের সংখ্যা এই জায়গায় সবচেয়ে বেশি। তাই আমি বলতে পারবো সি নাম্বারটা হবে অ্যান্সার, কারণ এখানে ভাইয়া হ্যালোজেনের সংখ্যা বাড়ছে, আলফা কার্বনে হ্যালোজেনের সংখ্যা বাড়ছে, তাই তীব্রতাও বাড়ছে। আমাদের পরের প্রশ্ন, R1CH2 কে আদ্র বিশ্লেষণ করলে উৎপন্ন হয়, অর্থাৎ এটাকে যদি ভাইয়া তুমি আদ্র বিশ্লেষণ করো উৎপন্ন হবে COOH। তার মানে এখান থেকে উৎপন্ন হবে RCH2COOH। মনে থাকবে? তাহলে R1CH2CN অর্থাৎ সায়ানাইড, এটাকে উত্তপ্ত করলে ভাইয়া COOH এ উৎপন্ন হবে। অর্থাৎ এই জাতীয় একটা জিনিস থাকবে আমাদের যোগে। দেখো এইখানে আছে না, কার্বক্সিলিক মূলক আছে। আমাদের পরের প্রশ্ন বলছে C6H5R যৌগটিকে অ্যাসিডীয় K2Cr2O7 দ্বারা জারিত করলে উৎপন্ন হয়। মনে রাখবা C6H5R এই যৌগটাকে যদি তুমি অ্যাসিডীয় এটা দ্বারা জারিত করো তাহলে এখানে উৎপন্ন হবে কি বলতো? বেনজোইক অ্যাসিড। এটাকে কি বলে? বেনজোইক অ্যাসিড। অর্থাৎ বেনজিনের একটা কার্বনে COOH মূলক আছে, অর্থাৎ বেনজোইক অ্যাসিড উৎপন্ন হবে আমরা যদি এইটাকে অ্যাসিডীয় K2Cr2O7 দ্বারা জারিত করি। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। পরের প্রশ্ন, বাতজ্বর ও প্রস্রাবের থলি সংক্রান্ত প্রদাহ রোগে ওষুধ রূপে ব্যবহৃত হয় কোনটা? হেক্সামিন। একদম মুখস্থ যে বাতজ্বর ও প্রস্রাবের থলি সংক্রান্ত প্রদাহ রোগে কোনটা ব্যবহৃত হয় ভাইয়া? হেক্সামিন। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আমাদের শেষ এমসিকিউ আজকের অর্গানিকের, তাইলে এই ক্লাসটা শেষ। C6H6 এখান থেকে দেখো এই জিনিসটা তৈরি হয়েছে। এখানে বলো তো এক্সটা অ্যাকচুয়ালি কি? এক্সটা হচ্ছে এই যে বেনজিনের এক কার্বনে কি থাকবে? NO2 মূলক, এবং এইখানে একটা কি থাকবে? বেনজিনের এক কার্বনে NH2 মূলক হবে আর কি, বুঝছো? এই রিয়াকশনটা তোমরা নিশ্চয়ই দেখে আসছো, ফেমাস একটা রিয়াকশন। এখানে বলছে ইলেকট্রন আকস্মিক প্রতিস্থাপন বিক্রিয়ায় নিচের কোন ক্রমটা সঠিক? তাইলে এখানে ভাইয়া NH2 আছে, তারপরে আছে কি বেনজিন, তারপরে আছে NO2 মূলক।
এখন আমাদের এটা হচ্ছে NH2 এর সক্রিয়তা বেশি হবে বেনজিনের থেকে, আর এটার সক্রিয়তা হবে কম। তার মানে অ্যান্সার কি বলো, এটা অ্যাকচুয়ালি এক্স, তারপরে কি বেনজিন, তারপরে হচ্ছে কি ভাইয়া ওয়াই। তার মানে আমি বলতে পারবো এক্স এর সক্রিয়তা সবচেয়ে বেশি। আচ্ছা সরি সরি সরি, ভুল করছি, দেখো এইখানে বলো তো এইটা কি অ্যাকচুয়ালি ওয়াই, তার মানে ওয়াই এর সক্রিয়তা বেনজিনের থেকে বেশি, তারপরে এক্স এর সক্রিয়তা হচ্ছে সবচেয়ে কম, অর্থাৎ সি নাম্বারটা অ্যান্সার। বুঝতে পারছো কি? আশা করি বুঝতে পারছো। তাহলে এই রিয়াকশনটাকে আমরা দেখছি না এর আগে, C6H6, এটাকে যদি আমরা HNO3 ও হাইড্রো সালফিউরিক অ্যাসিডের সাপেক্ষে বিক্রিয়া করি, তাইলে এখানে ভাইয়া উৎপন্ন হবে অ্যাকচুয়ালি কি দেখো তো, নাইট্রোমূলক, এই যে NO2 বেনজিনের এক হাতে নাইট্রোমূলক নাইট্রোবেনজিন। এখান থেকে ভাইয়া আবার এই রিয়াকশন ঘটাইলে আমার এখানে তৈরি হবে NH2, বেনজিনের এক হাতে NH2। আশা করি ক্লিয়ার। তো তো এরই মধ্য দিয়ে আমাদের অর্গানিক কেমিস্ট্রি এই চ্যাপ্টারটাও শেষ হলো, এবং একই সাথে আমাদের কেমিস্ট্রি ম্যারাথনের পার্ট 2 শেষ হইলো। ওভারঅল আমি একদম কম সময়ে চেষ্টা করছি যতটুকু গুছায় দেওয়ার জন্য আমি, এবং দিছিও, বুঝছো। তো আসলে এত অল্প সময়ে এগুলো বেসিক সহকারে পড়ানো যায় না, বিশেষ করে কেমিস্ট্রি 2টা ক্লাস আমি খুব তাড়াহুড়া করে দিছি। আমি নিজে একে অসুস্থ, 2 নম্বর কথা একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি। তার থেকেও বড় কথা, তোমাদের হাতে সময় একদম কম, যার কারণে আমি জাস্ট হচ্ছে যতটুকু না পড়লেই না, যেগুলো জানা একদম দরকার সেগুলো সব কিছু করাই দিছি, এবং আমি বেসিক সহকারে না করায় যতটুকু আমি পারছি ফাস্ট করাই দেওয়ার। কারণ প্রশ্নগুলো তুমি যদি টুকটাক বুঝে গিয়ে মনে রেখে যাইতে পারো, পরীক্ষার হলে দাগায় আসতে পারো, তাইলেই কাজ। এই জন্য আমি জাস্ট হচ্ছে কি করছি, সাজেশন আকারে ক্লাসগুলো খুবই অল্প সময় একবার রিভাইজ দেওয়াই গেছি। আশা করি যতটুকু তোমরা করছো এতটুকুই তোমাদের জন্য বেশি ইফেক্টিভ হয়েছে। তো যাই হোক, আর কথাবার্তা বাড়াচ্ছি না, আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ক্লাসে। ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং বন্ধুদের মাঝে ছড়াই দেবা। আর তোমরা যারা আমার সাথে জিএসটিতে যুক্ত হতে চাও, তারা আমাদের ক্লাস কোয়ালিটি সম্পর্কে জানো, ক্লাসটা দেখবা। আমাদের বিভিন্ন ক্লাস ফ্রিতে দেওয়া আছে, ক্লাসগুলো দেখলে তুমি মোটামুটি আইডিয়া পাবা। তো এই যে 01317155723 এই নাম্বারে ভাইয়া হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে নক করবা। তোমাদের গুচ্ছের জন্য যা যা লাগে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজিও আমি করাই দেব বলছি 2-3টা ক্লাসের মাধ্যমে। কিন্তু আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে থাকবে জোর বেশি। এগুলো আমরা একদম বেসিক থেকে ডিটেলস পর্যন্ত সারবো। পরীক্ষায় যা যা লাগে সব কিছু কমপ্লিট করে দিব। চাইলে আমার সঙ্গে যুক্ত হইতে পারো, খুবই অল্প টাকায়। আমরা কোর্স ফি এর দাম রাখছিলাম 500 টাকা, কিন্তু তোমাদের কথা বিবেচনা করে মাত্র 299 টাকা রাখা হয়েছে কোর্স ফি। কোর্সের ডিউরেশন ভাইয়া 2 মাস। এখানে তোমরা বেসিক ক্লাস থেকে শুরু করে আমাদের হচ্ছে শিওর শর্ট ক্লাস পাবা, এবং অন্যান্য অনেক কিছু সুযোগ সুবিধা তুমি পাচ্ছ। তাই চাইলে যুক্ত হইতে পারো। ইনশাল্লাহ 299 টাকা তোমার লাইফের বেস্ট একটা ইনভেস্টমেন্ট হবে। যদি যুক্ত হইতে চাও, এই নাম্বারে বিকাশ অথবা নগদ আছে, তোমরা বিকাশ অথবা নগদে টাকা পাঠায় এই নাম্বারে নক করবা। ইনশাল্লাহ তোমাকে প্রাইভেট গ্রুপে যুক্ত করাই দেওয়া হবে। অলরেডি আমাদের সঙ্গে অনেকে যুক্ত হয়ে গেছে, চাইলে তুমিও যুক্ত হতে পারো। আমি আবারও বলছি, ইনশাল্লাহ তোমার লাইফের একটা বেস্ট ইনভেস্টমেন্ট হবে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।